আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আজকের যে ঘটনাটি, সেই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন অবশ্যই আমাদের একজন রেগুলার লিসনার, এবং তিনি তার ঘটনাটি যেভাবে পাঠিয়েছেন আমি সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরার বা বলার চেষ্টা করছি। চলুন শুনে আসি ঘটনাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন আর আপনি সবসময় ভালোর দলেই থাকেন। ভূত এফএমের সকল সদস্য এবং বিশেষ করে ভূত এফএম টিমকে অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। আমার নাম মোহাম্মদ মানিক। আমি দেশের বাইরে থাকি। আমি একটা ওয়ার্ল্ড ওয়াইড মানি এক্সচেঞ্জ কোম্পানিতে ফ্যাসিলিটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। আমার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কোনো একটি গ্রামে। ঘটনাটি যদি ভালো লাগে তবে অনুগ্রহ করে পড়ে শোনাবেন। ঘটনাটি একদম সত্য, বিশ্বাস করা না করাটা আপনাদের ব্যাপার। এই ঘটনাটি আমার বাবার সাথে ঘটে। আমার বাবা আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবে আমি তুলে ধরলাম। ঘটনাটি প্রায় 40 থেকে 42 বছর আগের ঘটনা। তখন আমার বয়স আনুমানিক 13 থেকে 14 বছর। আমাদের পরিবার, আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার বাবা সারাদিন রোজগার করে যা পেত তা দিয়ে আমাদের সংসার চলত। তখন ছিল বর্ষাকাল। আমার বাবা তখন নৌকা চালাতো। আমি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা, খেলাধুলা, মানুষের গাছ থেকে তাল কাটা ইত্যাদি করে বেড়াতাম। কোনো পড়াশোনা করতাম না, কেননা আমাদের সময় এত স্কুল ছিল না। একদিন ভোরবেলাতে বাবা খুব রাগারাগি করছেন মার সাথে। ঘুম থেকে উঠে শুনি বাবা আমাকে নিয়ে মার সাথে ঝগড়া করছেন, কেন আমি কাজ করি না। বাবার রাগারাগি করে সকাল সকাল বাবা কোথায় যাওয়ার চলে গেল। মা আমাকে বলল বাবা নাকি আজকে খুব শরীরটা খারাপ, তাই আজকে কাজে যেতে পারবে না। মাও আমাকে খুব বকাবকি করলো। আমার খুব রাগ হলো। রাগের বশে আমি আমার বাবার নৌকাটা নিয়ে কাজে বেরিয়ে পড়লাম। আমাদের স্থানীয় একটি বাজারে নৌকার ঘাটে গিয়ে মানুষদের নিয়ে তাদের বাড়ি বাড়ি পারাপার করতে লাগলাম। বর্ষার মৌসুম, তাই চারিদিকে পানি আর পানি। সারাদিন রাগের বশে আমি না খেয়ে ভাড়া মারি, অনেক টাকাও পাই। দিনের তখন পরন্ত বিকেল। আমি তখন নৌকা ঘাটে বেঁধে বসে আছি। তখন একজন লোক আসে এবং আমার নৌকার কাছে চলে আসে। এসে আমাকে বলে ভাড়া যাবে। লোকের সাথে আরো দুজন লোক ছিল। আমি বলি কোথায়। সে আমাকে বলে বাজারের নাম এবং আমাদের এখান থেকে 10-12 মাইল দূরে। আমি বলি যাবো। ভাড়ার টাকা কত দিবেন তা মিটিয়ে তাকে নিয়ে আমি রওনা হলাম। গন্তব্য 2 থেকে 3 মাইল দূরে থাকতেই মাগরিবের আযান দিয়ে দেয়। যথারীতি তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেই। তারা আমাকে টাকা দিয়ে নেমে যায়। আমার খুব ক্ষুধা পায়। নৌকা ঘাটে বেঁধে রাস্তার পাশে একটা দোকান থেকে কলা আর রুটি কিনে আমার নৌকা এসে শুয়ে থাকি। চারিদিকে হালকা অন্ধকার নেমে আসে। আকাশে চাঁদ ছিল। আমার একা একা বাড়িতে ফিরতে ভয় লাগছিল, তাই অপেক্ষা করতে থাকলাম আমাদের গ্রামের বা আশেপাশের এলাকার কাউকে যদি পাই। এলে ভাড়া কম হলেও তাকে নিয়ে চলে যাব। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বসে আছি। আমাদের এলাকায় কোনো মানুষ নেই। ঘাট থেকে আস্তে আস্তে সব নৌকা চলে যায়। নৌকা ঘাটে এখন শুধু আমি একা। একটা সময় আমার ঘুম চলে আসে, চোখগুলো লেগে লেগে আসছে। এমন সময় একজন লোক এসে আমাকে ডাকে। আমি উঠে নৌকার ছাউনি থেকে বের হয়ে আসি। বলি কোথায় যাবেন। লোকটা আমাদের পাশের গ্রামের কথা বলে। আমি আর 7-5 না ভেবে বলি যাব, কেননা সে যে জায়গার কথা বলছে সেখান থেকে বিলের মাঝখান দিয়ে আমাদের বাড়িতে আসতে 30 মিনিট লাগবে। আর আমি সেই রাস্তাটা চিনি। যাক, লোকটাকে নিয়ে আমি রওনা হলাম। লোকটার হাতে ঘড়ি থাকায় তাকে জিজ্ঞেস করলাম কয়টা বাজে। সে বলে 9:10। আকাশে চাঁদের আলো, সারা বিল দেখা যাচ্ছে। কতক্ষণ হয়েছে জানি না, আনুমানিক 2-2.5 ঘন্টার মতো হবে। তাকে বাড়িতে নামিয়ে দেই।
সে টাকা দিয়ে আমাকে বলে আজকে তাদের বাড়িতে থেকে যেতে। লোকটা ঘড়ি দেখে বলে, রাত প্রায় 12টার কাছাকাছি, এত রাতে একা একা বাড়ি যেতে পারবে? আমি থাকতে রাজি হইনি, কেননা বাড়িতে মা খুব চিন্তা করবেন। যাক, তাকে নামিয়ে আমি নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা দিই। তাদের গ্রাম থেকে আমাদের গ্রামে আসতে হলে প্রথমে একটা বিল পার হতে হয় এবং একটা খালের পথ হয়ে এসে তারপরে আমাদের গ্রামের 2টা বিল পার হলে আমাদের বাড়ি। আমি নৌকা নিয়ে বিলের ধারে পরিষ্কার কোনো আগাছা না থাকায় বেয়ে চলি। এই ধারটা খালে গিয়ে নেমেছে, আর খালের ওই পারে একটা বড় কবরস্থান। আমি উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছি। চাঁদের আলোয় সবকিছু দেখা যায়। হালকা হালকা বাতাস বইছে। আমার ভেতর থেকে ভয় দূর করার জন্য আমি আস্তে আস্তে গান গাচ্ছি আর নৌকা বেয়ে চলছি। কিছুটা দূর থেকেই আমি দেখতে পাচ্ছি খালের ওপর পাড় পাড়ে কি যেন চলছে। আমি মনে মনে চিন্তা করলাম, হয়তো খরা জালে মাছ ধরার একজনের বড় জাল, সেই জালে হয়তো লোকেরা মাছ ধরছে। আমি আরো এগিয়ে আসলাম। এখন ভালো করে খেয়াল করে দেখলাম এটা কোনো খরা জাল নয়, সাদা সাদা কাপড় পরা অনেক লম্বা লম্বা অনেকগুলো মানুষের মতো। আমার ভয় লাগতে শুরু করে। আমি নৌকাটা থামিয়ে দেই। হঠাৎ কোথা থেকে যেন অনেক জোরে বাতাস চালু হয়ে যায়। বাতাসে ধাক্কা মেরে আমার নৌকাটা খালের পাশে নিয়ে আসে। আমি অনেক চেষ্টা করছি থামিয়ে রাখার জন্য, কিন্তু পারছি না। ওই পারে কবরস্থানে তাকিয়ে দেখি, যা দেখে আমার সারা শরীর একদম শক্ত হয়ে যায়। আর মনে হচ্ছে এখনই বুঝি আমার মৃত্যু হবে। আমি দূর থেকে যেগুলো সাদা সাদা কাপড় পরা মানুষের মতো দেখেছি, সেগুলো মানুষ না। তারা মানুষের চাইতেও অনেক বেশি লম্বা, আর তাদের হাতের নখগুলো অনেক বড়। শুধু মানুষের মতো সাদা কাপড় পরা, এগুলোর সাথে গরুর মতো দেখতে গায়ের লোম, এবং কালো কুচকুচে মুখটা দেখতে অনেকটা হিংস্র প্রাণীর মতো। একটা কবর খুঁড়ছে তারা। আমার চোখে আমি বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি নৌকাটা বিলের পাড়ের দিকে নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু এত বাতাস কোথা থেকে আসলো বুঝতে পারছি না। কবরটা একদম খালের পাড়েই ছিল। আচমকা বড় বাতাস এসে আমার নৌকাটা ঠিক কবরের ছাদে গিয়ে ধাক্কা খায়। আমার জন্তুগুলো আমার দিকে তাকায়। তাদের হিংস্র চোখগুলো দেখে আমি আর সহ্য করতে পারি না। আমার নৌকাতে যে বৈঠা থাকে, এটা দিয়ে আমি নৌকা থেকে নেমে আল্লাহর নাম নিয়ে জন্তুগুলোকে পিটাতে শুরু করি। মানুষের মতো দেখতে জন্তুগুলো এবং হিংস্র জন্তুগুলো এত ভয়ঙ্কর চিৎকার দিয়ে লাফিয়ে লাফিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়তে থাকে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে তারা। একসময় সবগুলো মানুষরূপী প্রাণীগুলো এবং হিংস্র জন্তুগুলো পানিতে মিশে যায়। আমি কবরটার দিকে তাকিয়ে দেখি লাশটা প্রায় কবর থেকে অর্ধেক তুলে ফেলেছে। কবরের পাশে কিছু মিষ্টির পাতিল পড়ে আছে, এগুলোতে মিষ্টিও আছে। আমার আর সাহস হয়নি লাশটাকে কবরের ভেতরে দেয়ার। আমি তাড়াতাড়ি নৌকা চালাতে থাকি। আমি নৌকা চাল নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসি। আমার মনে হচ্ছে নৌকার সাথে পানিতে কারো যেন চলছে। কবরস্থান থেকে 100 গজ তো তার একটু বেশি দূরে একটা খরা জাল দেখতে পেলাম। জালটাতে লোকও আছে, মাছ ধরছে। আমি ভয়ে ভয়ে ঠিক মতো নৌকা চালাতে পারছি না। ওদিক দিয়ে চলে যাচ্ছে। খরা জালের কাছে আসতে লোকটা আমাকে ডাক দেয়। লোকটার বয়স 40 থেকে 50 বছর হবে। লোকটি বলে, বাড়ি কই মাঝির? আমি ভয়ে ভয়ে আমার গ্রামের নাম বলি। আমার বাড়ির নামও জিজ্ঞেস করে। আমি তাও বলি। আমাকে লোকটা তার কাছে যেতে বলে। আমি ভয়ে ভয়ে বলি, কেন কাকা? আমার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আমি তো আপনার জালের কোনো ক্ষতি করিনি। লোকটি অনেক ধমকের সুরে বলে তার কাছে যেতে। আমি নৌকাটা ঘুরিয়ে জালের কাছে যাই। খরা জালের মধ্যে এক ধরনের টং থাকে, বিশ্রামের ছাউনি ঘর। লোকটা টং থেকে আমার নৌকায় এসে আমাকে পানিতে নামতে বলে। আমি বলি, কেন, কি হয়েছে? লোকটি অনেক বড় বড় চোখে আমাকে ধমক দিয়ে দেয়। আমি ভয়ে পানিতে নামি। লোকটা একটা হাত ধরে রেখেছে। আমি পানিতে ডুব দিলে কেমন যেন একটা চিৎকারের আওয়াজ কানে আসতে থাকে। মনে হচ্ছে অনেকগুলো জন্তু একসাথে চিৎকার করছে। আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি গোসল করে পানিতে উপরে উঠে যাই। লোকটা তার এখান থেকে একটা লুঙ্গি এনে আমাকে পরতে দেয়। তারপর আমাকে বলে, কবরস্থানে কি করছো তুমি? জবাবে আমি বলি, কিছু করার নাই তো কাকা। লোকটা আমাকে ধমক দিয়ে বলে, নৌকা খরা জালের বাঁশের সাথে ভালো করে বাঁধো, জালের টঙে ওঠো। আমি নৌকাটা বাঁশের সাথে বেঁধে
তার সাথে টঙের ভেতরে গেলাম। টঙের ছাউনিটা একটু বড়ই ছিল। লোকটা আমাকে এক বোতলে কি একটা পরে সরিষার তেল দিয়ে বলে গায়ে ভালো করে মাখতে, পা থেকে মাথা পর্যন্ত। তেলটা দেওয়ার সাথে সাথে আমার শরীরে জ্বর চলে আসে। আমার শরীরে এত জ্বর আসে যে আমি জ্বরে কাঁপতে থাকি। লোকটা টঙের 2টা কাঁথা ছিল, এগুলো দিয়ে আমাকে পেঁচিয়ে শুইয়ে দেয়। আর লোকটা বিড়বিড় করে কি যেন পড়ছে আর ফু দিচ্ছে। ফু দেওয়ার সাথে সাথে আমার শরীরে আরো বেশি জ্বর আসছে। আমার শরীর কাঁপুনি বাড়তে থাকে। তখন রাত কয়টা বাজে সেটা জানা ছিল না, তবে খুব গভীর রাত ছিল। আমার জ্বরের মাত্রা এত বেশি পরিমাণে হয় যে খরা জালের টংটা মনে হচ্ছে এখন ভেঙে যাবে। আমি কাঁপতে কাঁপতে শোয়া থেকে উঠে যাচ্ছি। বারবার মুরব্বি লোকটা আমাকে কাঁথা দিয়ে জড়িয়ে আবার শুইয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে আমার ছেলে আসে নৌকা দিয়ে কোথা থেকে যেন। আমি তার ছেলেকে টঙে আসতে বলে এবং জড়িয়ে শুয়ে রাখার জন্য। দুজন আমাকে কাঁথা দিয়ে জড়িয়ে রেখেছে। আমার আর মুরব্বি দোয়া পড়ছে। টঙের নিচে পানিতে মনে হচ্ছে অনেকগুলো বড় বড় মাছ পানিতে একসাথে ঝাপটালে যেমন শব্দ হয় তেমন হচ্ছে। মাছগুলো মনে হচ্ছে সব ভেঙে চুরে ফেলবে। প্রচুর বাতাসও বইছে। মুরব্বি লোকটা তার ছেলেকে বলে পানি বা টঙের বাইরে যা কিছু হোক ওকে ছাড়বি না। মুরব্বি লোকটা আওয়াজ করে দোয়া পড়ে এবং সূরা পড়ে যাচ্ছে এবং আমাকে বারবার নাকে মুখে সরিষার তেল দিয়ে যাচ্ছে। আশেপাশে কোথাও কোনো বাড়িঘর ছিল না যেখানে আমাকে নিয়ে যাবে। আর পানিতে যে সব শব্দ আর তীব্র বাতাসে আর যা কিছু অঘটন ঘটবে তাই আর সাহস করেনি লোকটা। এভাবেই সারা রাত মুরব্বি আর তার ছোট ছেলেটা আমার সাথে ধস্তাধস্তি হয়। যখন ফজরের আজান আমার কানে চলে আসে তখন আচমকাই আমার শরীর থেকে জ্বর চলে যায়। বাতাসও থেমে যায়। পানিতে যে শব্দ হচ্ছিল তাও থেমে যায়। এক কথায় চারিদিক একদম শান্ত। মুরব্বি তার ছেলেকে বাড়িতে যেতে বলে খাবার নিয়ে আসতে। ছেলেটি বাড়িতে চলে যায়। আমার সারা শরীরে তেলে ভেজা ছিল, তাই মুরব্বি আমাকে পানিতে নেমে গোসল করতে বলে। আমি গোসল করি এবং মুরব্বির সাথে ফজরের নামাজ পড়ি। তারপর লোকটা আমাকে রাতের ঘটনার কথা বলে। আমাকে বলে, তোমার সাহস কত, তুমি এগুলোকে মারছো? আমি এখানে 15 বছর ধরে খরা জাল দিয়ে মাছ ধরি। এই কবরস্থানে কত কিছু আসে, দল বেঁধে বেঁধে আসে, এরা কত কিছু খায়। তুমি কি দেখেছো? আমি প্রতিদিন এর চাইতেও অনেক বেশি দেখি। তারা আমার জালের কাছে আসে, আমার ডোলা থেকে মাছও নিয়ে যায়। আমি কিছু বলি না। তুমি যেটা দেখেছো গতকালকে সকালে এই লাশটা কবর দিয়েছে। তারা আসছে ওই লাশটা খেতে। তারা যখন আসছে আমি তখন প্রথমেই দেখেছি, কিন্তু আমি কিছু বলি না। আর তোমার সাহস কত মিয়া, তুমি এগুলোকে মারছো? তোমাকে যদি আমি ছেড়ে দিতাম তাহলে তুমি সামনের বিলটাতে গেলেই তোমাকে শেষ করে ফেলতো। পানিতে আওয়াজ শুনোনি তাদের? তোমার কপাল ভালো, বাবা মার দোয়ায় বেঁচে গেছো। আর আমি তোমার বাবা মাকে চিনি। তোমার বাবা প্রায় এখানে ভাড়া মারতে আসে। জীবনে আর কখনো এইসব জিনিসের উপরে হাত তুলবা না। কথা বলতে বলতে তখন অনেক পরিষ্কার হয়ে গেছে আকাশটা। ছেলেটা এতক্ষণে খাবার নিয়ে চলে আসে। মুরব্বি আমাকে খাবার খেতে বলে। আমি খাবারগুলো খাই। খাবার শেষ করে আমি মুরব্বি তার ছেলেকে অনেক ধন্যবাদ জানাই। আসার সময় মুরব্বি আমাকে একটা কালো সুতো পরিয়ে দিয়ে ফু দিয়ে আমার ডান হাতে বেঁধে দেয়। আমি বাসায় চলে আসি। মাকে সব ঘটনা বলি। মা আমাকে হুজুরের কাছে নিয়ে ঝাড়ফুঁক করায়। পরে আমার আর কিছু হয় না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। বর্তমানে আমার বাবার শারীরিক অবস্থা ভালো না। সকলের কাছে দোয়া চাই যাতে আল্লাহ আমার বাবাকে সুস্থতা দান করেন। কাজের ব্যস্ততার কারণে লেখার সময় পাই না, তবুও লিখে ফেললাম। যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে আমার বাবার সাথে ঘটে যাওয়া। সময় হলে লিখে পাঠাবো। আর যদি দেশে যাই তবে অবশ্যই স্টুডিওতে গিয়ে আমি ঘটনা শেয়ার করব। ভালো থাকবেন। তারপরে তিনি তার ঠিকানা দিয়েছেন। বর্তমানে তিনি আছেন বাহরাইনে এবং তার ঘটনাটি আমি আপনাদের পড়ে শোনালাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমি কিছু আপনাদের পাঠানো যে সমস্ত আপনারা পাঠিয়েছেন, যে সমস্ত কিছু আমাদেরকে লিখেছেন সেগুলো পড়ে শোনাচ্ছি। আমি টুইটারের পেজ থেকে শুরু করি। আমি দেখতে পাচ্ছি যে নাহিদ তিনি বলছেন যে তিনি এবং তার ফ্রেন্ড মাজেদ তারা শুনছেন।
আমাদের সাথে আছেন শান্তা ইসলাম, লিখেছেন যে তিনি শুধুমাত্র রেডিও ফুর্তি শোনেন এবং ভূত এফএম শোনেন, শুধুমাত্র ভূত এফএমের জন্য শোনা হয় তার। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শরীফুল ইসলাম রাজু, তিনি খুলনা থেকে শুনছেন, লিখেছেন। MNR নাইম আছেন এবং তিনি বলছেন যে তিনি ভাঙ্গুড়া থেকে আমাদের সঙ্গে আছেন। MD মেহেদি হাসান রোমান আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন তার একটা ঘটনা আছে, পাঠিয়ে দিন ভূত এফএম রেডিও ফুর্তি .fm এই অ্যাড্রেসে, তাহলেই হবে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের শাহেদ সরুজ এবং আমাদের সাথে আব্দুল্লাহ আল তিনি বলছেন তার কমেন্ট পড়া হয় নাই, তো পড়ে ফেলা আপনার কমেন্ট। আব্দুল্লাহ আল নোমান আমাদের সঙ্গে আছেন, লিখেছেন ভালো লাগছে। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এছাড়াও প্রতীক, এছাড়াও গোলাম রাব্বানি আমাদের সঙ্গে আছেন, এবং তিনি পঞ্চগড় থেকে শুনছেন। ইমরোজ রেজা হিমেল আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে এখানে কমেন্ট করলে টুইটারে, সুতরাং সহজেই চোখে পড়বে। আজকে প্রথম কমেন্ট করলাম, দয়া করে পড়বেন, পড়ে ফেললাম। ইমতিয়াজ আহমেদ আমাদের সাথে লিখেছেন হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো থাকি। নরসিংদী থেকে আমাদের সঙ্গে আছেন MH বিশু, সোহান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও বিপ্লব মাহমুদ এবং তিনি শুনছেন মেহেরপুর থেকে। অন্ত মানিক আমাদের সঙ্গে আছেন, মাদারগঞ্জ থেকে শুনছেন তিনি। মোহাম্মদ তৌফিকুর রহমান আমাদের সাথে আছেন, খুলনা থেকে শুনছেন তিনি এবং সবসময় আমাদের সাথে আছেন। স্পার্কিং মাইনুল আমাদের সঙ্গে আছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদের সাথে আছেন হাসমানুল মোবিল এবং তিনি ভূত এফএম সবসময় শোনেন, সেটা তিনি জানিয়েছেন। তো যাই হোক, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আরো অনেকেই আছেন। আমাদের যে ফেসবুক পেজ, সেখানে অনেকে এসে যোগ দিয়েছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। নামটা পড়তে পারছি না আমি, অন্য কোনো ভাষায় লেখা। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অপসরী প্রিয়া, এছাড়া আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে আছেন সাবিলা অরিন আমাদের সঙ্গে, এবং তিনি এখানে ঘটনা শেয়ার করেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও যাদব বর্মন আছেন আমাদের সাথে, সোহানা মেহতাবিন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও নাবিল ইসমাত হার হিমু আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও রিহাত, এছাড়াও সাদিয়া নওরিন আমাদের সঙ্গে আছেন, মিসকাত আহমেদ আমাদের সঙ্গে আছেন, সোহেল পাটোয়ারি, এছাড়াও শাহিন মেহরা আমাদের সঙ্গে আছেন, নন্দিতা দাস আমাদের সঙ্গে আছেন এবং কলকাতা থেকে শুনছেন। এবং আমি যদি ভুল না করে থাকি তাহলে তিনি আমাদের রেগুলার ঘটনাও পাঠিয়ে থাকেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দুরন্ত সজীব হোসাইন, আর এই শিশির আমাদের সঙ্গে আছেন মাহমুদুল হাসান, এছাড়াও মিরাজ খান আমাদের সঙ্গে আছেন, দিন মোহাম্মদ বর্ণ আমাদের সঙ্গে আছেন, তাহিয়া শারমিন স্বর্ণা আমাদের সঙ্গে আছেন, অনির্বাণ বাঁধন আমাদের সঙ্গে আছেন শেখ মোহাম্মদ আতিফ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MI মুন্না, AS শাহেদ হোসেন আমাদের সঙ্গে আছেন, অরূপ দাস আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও ইয়ার মহিন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন তাওহিদ ইসলাম হাবিব, আব্দুল গফুর জিতু আমাদের সঙ্গে আছেন, BK আজমল আমাদের সঙ্গে আছেন, আরিয়ান আর অর্পণ আমাদের সঙ্গে আছেন। আমাদের যে রেডিও ফুর্তির পেজটা, সেখানেও অনেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এবং আমি দেখতে পাচ্ছি সবাই কমেন্ট করছেন এবং জানাচ্ছেন কি অবস্থা। আমাদের সঙ্গে কাউসার মোহাম্মদ আমাদের সঙ্গে আছেন, রতন আহমেদ আমাদের সঙ্গে আছেন এবং তারা সব বন্ধুরা মিলে শুনছেন এবং তাদের ছবিও আপলোড করেছেন এখানে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাসমিয়া খাতুন তমা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, MD মুকসাদ হাসান, এছাড়াও অপসরী আমাদের সাথে আছেন রাফিদুল ইসলাম, এছাড়াও নুজাইফা নোহা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকে RSM দিদার আমাদের সঙ্গে আছেন, মুস্তাক আহমেদ অপু আমাদের সঙ্গে আছেন, এয়ারপোর্ট থেকে শুনছেন তিনি, রিশাদ আহমেদ মনির আমাদের সঙ্গে আছেন, নাদিয়া মিম আমাদের সঙ্গে আছেন এবং তিনি জিজ্ঞেস করেছেন কেমন আছি, কুষ্টিয়া থেকে শুনছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। ফিরোজ মল্লিক আমাদের সঙ্গে আছেন, MD আবিদ তালুকদার আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আবু রাহি আছেন, দেরি শাওন, এছাড়াও টিডি দাড়ি আমাদের সাথে আছেন, আপনান ইমন আমাদের সাথে আছেন আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আশা করছি যে আপনারা সবাই পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। একটা খবর জানিয়ে দিই, আর সেটা হচ্ছে যে ফাইনালি দ্য টাইম ইজ হিয়ার, দ্য বিগ ক্যাট উইল বি কামিং আউট of that box. Thank you so much for all messages and congratulations to all the lucky winners out there. So guys, আমার যেটা মনে হয় যে আর মাত্র 3টা দিন আছে, 3 days to go, right? And I'm super excited about the launch of the leading sports brand in the world, Puma, এবং Puma's first ever store in Bangladesh. I'm super excited, honestly speaking, and
That's right, at Bonani 11 on 7th of April. I'm going to be there এবং আপনি যাচ্ছেন কিনা সেটা অবশ্যই জানেন। I'm really super excited এবং স্পোর্টসের যা কিছু আছে সবকিছু আমার কাছে অনেক ভালো লাগে এবং তোমার মানে আমি অনেক বেশি আমার কাছে এটা মানে ইন্টারেস্টিং লাগে। যাই হোক, আমার মনে হয় যে আপনারা অবশ্যই আমাদের সাথে এসে বনানী 11-এ একবার খোঁজ নিয়ে দেখবেন এবং আমাদের ফেসবুক পেজে আপনি ভিজিট করতে পারেন। আমি যেটা এখন করব সেটা হচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে চলে যাব, তার কাছে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা আপনি প্লিজ একটু আমাদেরকে বলবেন এবং তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রোমেল, এসেছি পুরান ঢাকা লালবাগ থেকে। ওকে, আমার সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আছে, সেখান থেকে আমি একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। জি, সেটা হচ্ছে আমার সামনেই ঘটে যাওয়া ঘটনাটি। আমি সরাসরি চলে যাচ্ছি আমার ঘটনায়। জি, ঘটনাটি ঘটে আমার মামির সাথে, সেখানে আমি ছিলাম উপস্থিত। সেই ঘটনাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। স্বাভাবিকভাবেই কর্মদিবস ছিল সেদিন। আমি অফিস থেকে বাসায় ফিরি। আমার বাসা থেকে মামার বাসা কাছেই, একটা রাস্তার দূরত্ব। অফিস থেকে আসার পর মা বললো, তোর মামা ফোন করেছিল, ওনাকে একটু কল দিও, জরুরি কিছু বিষয় মনে হয়, একটু কল দিতে বলেছে জরুরি ভাবে। তো আমি ফোন দিলাম মামাকে, হাত মুখ দিয়েই। মা বললো, তুই একটু তাড়াতাড়ি পারলে এখনই চলে আয়, তোর সাথে একটু কাজ আছে। তো আমি চলে গেলাম, সাথে সাথে মাকে বলে গেলাম আমি মামার ওখানে যাচ্ছি, এটুকু বলে আমি বের হয়ে গেলাম। মামা উপরে গিয়ে মামার সাথে দেখা করলাম। মামা আমাকে তার ড্রয়িং রুমে নিয়ে গেলেন। স্বাভাবিকভাবে একটু বললাম যে তোর মামির সাথে কিছুদিন যাবত একটু কেমন যেন আচরণ করছে, তো একটু তোর একটু দরকার। আমি বললাম, কি ঘটনা মামা, আমাকে একটু বুঝিয়ে বলেন, তাহলে আমি দেখি আপনার কোনো হেল্প বা কোনো কিছু করতে পারি কিনা। তো বললো, তোর মামি কিছুদিন যাবত দেখছি কেমন যেন আচরণ করছেন, হঠাৎ করে রেগে যায়, কথা ঠিক মতো বলে না, চোখগুলো কেমন যেন হয়, আর স্বাভাবিক খাবার খেতে অন্যরকম কিছু খেতে চায়, যেগুলো মানুষ খাওয়ার যোগ্য না, এরকম কিছু। আমি বললাম, কেমন? বললো যে এমন তো কিছু না, তেমন তো কিছু দেখিনি, তবে কয়লা খেতে চায় বারবার। কয়লা খেতে চায়। আমি বললাম, এটা কেমন? বললাম, তুই তোর একটু দরকার, এই কারণে আমি একজনকে ডাক দিয়েছি, উনি আসছে, আমাকে আনতে গিয়েছে, একটু অপেক্ষা কর, উনি চলে আসবে, চলে আসলে ওনার সাথে আমি থাকবো, তুই যা শুধু আমার সাথে একটু সঙ্গ দিস, এই আরটুকু, আমি একটু ভয় পাচ্ছি তো বিষয়টুকু। ঠিক আছে মামা, সমস্যা নেই, আসুক। তো এর মাঝে আমি মামির রুমে গেলাম। মামিকে দেখি যে না, উনি স্বাভাবিকই আছেন, আরো বেশ কিছু গেস্ট এসে পড়ছেন ওনাকে দেখার জন্য। আমি বললাম, মামা মামি তো দেখি যে ঠিকই আছেন। বললো, ঠিক আছে এখন ঠিক আছে, কিন্তু একটু পর দেখি চেঞ্জ হয়ে গেছে। এমন কেমন? বললো, তুই সামনে একটু কয়লা এনে ধর, দেখ চেঞ্জ হয়ে যাবে। আমি বললাম, না তাহলে থাক, যাকে ডাক দিয়েছেন উনি আসুক, ওনার সাথে না আমি দেখবো না বাকিটুকু। তো কিছুক্ষণের মধ্যে তান্ত্রিক টাইপের একজন লোক আসতেন। স্বাভাবিকভাবে নর্মালি যেরকম তান্ত্রিক থাকে, লম্বা জোব্বা পরা, কালো রঙের, মাথায় জট বাঁধা চুল, গলায় মোটা ধরনের একটু মালার ধরন। দেখে একটু ভয় পেলাম আমি, যে আসলে সরাসরি কখনো এরকম দেখিনি, তো কোথাও যাইনি এরকম, একটু ভয় পেলাম। তখন মামা তান্ত্রিককে সবকিছু খুলে বললেন যে উনি এরকম আচরণ করছে, ব্যাস ওনাকে কি করা যায়। তো তান্ত্রিক বললো, আসলে আমার তো আসনে বসতে হবে, বসে তারপরে আমি পুরো বিষয়টা উপলব্ধি করে তারপরে আমি কি সমাধান দেওয়া যায় সেটা আমি দিব। বললো যে ঠিক আছে, তাহলে আপনার জন্য কি কি লাগবে? বললো যে আপাতত তুই 5 পদের মিষ্টি আন, একটু দামি ধরনের মিষ্টি আনতে হবে, আর একটু গোলাপ জল, আগরবাতি, মোমবাতি আর ফুলের মালা। আচ্ছা, এগুলো একটু জোগাড় কর, আমি এর মধ্যে আমি আমার প্রস্তুতি সম্পন্ন করছি। জি। তো সেগুলো আনার জন্য একজন লোক চলে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যে এগুলো নিয়ে আসলেন। নিয়ে এসে আলাদা একটা রুমে নিচে ওনারই নিয়ে আসা একটা কাপড় আসনের মতো উনি সেটা বিছালেন। আর যে দ্রব্যগুলো এনেছেন, মিষ্টি বা আদার্স যে জিনিসগুলো, সেগুলো উনি মোটামুটি সাজানোর পর আমাকে এবং মামাকে আর সাথে আরেকজন আমার ফ্রেন্ড ছিলেন, ওনাকে বলেন, আমি সবকিছু তৈরি করেছি, এখন আমি আসনে বসবো। আসনে বসার পর
আমার সাথে যা ঘটবে সেটা আমার সাথেই ঘটবে, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা। জাস্ট শুধু আপনারা আপনাদের জায়গাটুকুতেই থাকবেন, আর আমাকে টাচ করারও দরকার নেই, আমাকে ধরারও কিছু দরকার নাই। আমি যদি পড়েও যাই, জাস্ট শুধু আমাকে একটু তুলে দেবেন, আর কিছু লাগবে না। মা বলল যে ঠিক আছে। এদিকে সবকিছু প্রস্তুতি সম্পন্ন করার পর ঘরের আলো নিভিয়ে দেওয়া হলো, একেবারে অন্ধকার, যা শুধু একটা মোমবাতি জ্বালানো হলো। তো ওই সময়টায় আমি একটু বেশি নার্ভাস হয়ে গেছি, ভয় পাচ্ছি যে কি থেকে কি হয়। একবার তো ভেবেছিলাম যে চলে যাই এখান থেকে, কি থেকে কি হয়ে যায়, পরে ফ্যামিলিগত কোনো সমস্যা হবে কিনা, বা মা ওখানে টেনশন করবে কিনা। তা আবার একটু চিন্তা যে না, এসেই যখন পড়েছি, এত দূর যখন আসছি, একটু দেখেই যাই যে কি হয়। তো ওইভাবেই শুরু হলো। কিছুক্ষণ তান্ত্রিক কিছুক্ষণ কিছু মন্ত্র আর আমাদের ইসলাম ধর্মের কিছু সূরা পাঠ করতে করতে হঠাৎ উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কাঁপতে কাঁপতে থাকলেন। তো ওনাকে তুলে ধরে শুধু বসিয়ে দিলেন মামা। বসিয়ে দেওয়ার পর ওনার কণ্ঠস্বরও চেঞ্জ হয়ে গেল। উনি তখন অন্য একটা কণ্ঠে বলল যে তুই কে, তুই কে, কোথা থেকে আসছিস, কি করছিস, কেন আসছিস এখানে, কি চাস তুই এখানে। তো আরেকটা কণ্ঠস্বরে, তান্ত্রিকী কণ্ঠস্বর তখন দুই ধরনের হলো। এটা বলার পর চিকন ধরনের একটা কণ্ঠস্বর বলল যে আমি অমুক শ্মশান ঘাটে ওখানে যাচ্ছিলাম, সন্ধ্যার আজানের সময় ওখানে যাচ্ছিলাম, ওনাকে দেখলাম জানালার পাশে চুল শুকাচ্ছিল। তো আমাকে ওই ইয়েটা দেখে ওনাকে আমার পছন্দ হলো, তাই ওনার উপর আমি ভর করেছি। তো আমি ওনাকে আপাতত ছাড়ছি না, আমি ওর সাথেই থাকবো। তো তান্ত্রিক বলে যে না, তুই তোর সাথে থাকতে পারবি না, ওকে তো ছেড়ে দিতে হবে। তো চিকন সুরে বললো যে না, ওকে তো আমি কোনোভাবেই ছাড়বো না, পারলে তুই যা পারিস তুই কর, তুই তোর কাজ করে দা। তো বললো ঠিক আছে, তোকে আমি ভালোভাবেই বললাম, তুই তো যাবি না, ঠিক আছে। ওদিকে তান্ত্রিক আসনে বসার আগে বলে গিয়েছিলেন যে মামিকে যেন শক্তভাবে ধরে রাখা হয়, কোনোভাবে যেন ওনার হাত পা ছেড়ে দেওয়া না হয়। ছেড়ে দিলে হয়তো এই রুমে যে আসন বাঁধা হয়েছে সেখানে এসে করলে সবকিছু উলটপালট হয়ে যাবে। আর হাতের কেনি আঙ্গুলটা খুব জোরে চাপ দিয়ে ধরে রাখতে বলছিল, ওটা ধরলে নাকি শক্তিটা কমে যায় তাদের। এই করার পর কার্যক্রম শুরু হওয়ার পর বলছে তোকে যেতে হবে, তুই কি চাস, তাহলে তুই কি দিলে তুই যাবি সেটা বল, সত্যি করে বল, তুই কি দিলে তুই যাবি। তো বললে অনেক চিন্তা ভাবনা করার পর চিকন সুরে আবারও তান্ত্রিকের গলা থেকে আওয়াজ আসলো, কণ্ঠস্বর ভেসে আসলো যে তাহলে আমি যাব, আমাকে কিছু দিতে হবে। সেটার মধ্যে হচ্ছে 2টা বড় ধরনের খাসি দিতে হবে, কিছু মিষ্টি দিতে হবে, আর কিছু জিনিসের নাম বললো, সেটা আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না। বলে এগুলা দিলে আমি ওকে হয়তো ছেড়ে চলে যাব। তখন মা বললো আমি তো এগুলা দিতে পারবো না, আমার তো এত অর্থ করি নেই, তোকে 2টা খাসি দিব, তুই অন্য কোনো কিছুতে যাবি কিনা সেটা বল। আচ্ছা, তারপর কি হলো আমাকে একটু বলে ফেলেন। যে তারপরে বলে ঠিক আছে। এরকম বাকবিতন্ড করার পর উনি বললেন যে ঠিক আছে, তাহলে এত কিছু যখন দিতে পারবো না, তাহলে তুই আমাকে 2টা খাসি মোরগ দিবি আর কিছু পরে মিষ্টি দিবি, এগুলো নিয়ে শ্মশান ঘাটে, আমি একটা জায়গার নাম বলবো, শ্মশান ঘাটে, সেখানে রেখে আসতে হবে মাঝরাতে। তো বলে ঠিক আছে, মামা বললো ঠিক আছে, আমি রেখে যাব, তুই যাবি, চলে যা। তখন তান্ত্রিক বললেন যে তুই চলে যাবি, যে তুই চলে যা, তুই চলে যাওয়ার সময় কি দেখিয়ে যাবি, আমি বুঝবো কিভাবে যে তুই যে চলে গেলি। বলে তখন বললো যে চলে যাওয়ার সময় আমি একটা জিনিস ফেলে যাব। তো বললো যে ঠিক আছে, তাহলে তুই যা, তোকে আমি কালকে এগুলো সব তোর জায়গা মতো আমি পৌঁছে দিব। তো এই ঘর থেকে আওয়াজ আসলো, অর্থাৎ চিৎকারের আওয়াজ আসলো। এর মধ্যে তান্ত্রিক আবার শুয়ে পড়লেন, বেহুশ হয়ে পড়লেন। তখন স্বাভাবিকভাবে কিছুক্ষণ পর উঠে বসলাম। তো দিয়ে ওই ঘরে গিয়ে দেখ সবকিছু মনে স্বাভাবিক হয়ে গেছে। তো মামা ওই রুমে গেলেন, ওই রুমে গিয়ে দেখলেন যে হ্যাঁ, সবকিছু মামি স্বাভাবিকভাবেই আছে, শুয়ে পড়েছে স্বাভাবিকভাবে, এবং যাওয়ার সময় একটি জুতা নাকি কামড় দিয়ে রেখে গিয়েছে বাইরে ফেলে। তো কে ফেলে রেখেছে সেটার দিকে আর কেউ নজর দেয়নি। এই ছিল আর কি। তো তান্ত্রিক সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর আমি চিন্তা করছিলাম যে এটা তো সাজানো হইতে পারে। আমি তখন একটু অবিশ্বাসী করলাম যে এটা কেমনে কি হলো। তখন স্বাভাবিক হওয়ার পর তান্ত্রিক আমাকে দিকে তাকালেন, তাকিয়ে বললেন তুই দিকে আয়, তোর কোমরে কি। এমন আমার কোমরে কি, সেটা তো আমার মা দিয়েছে, আমি ওখানে রাখি আর কি, কোমরেই থাকে সবসময়। কই তোর কোমরে যেটা আছে সেটা তো তোর মামিকেই দিতে পারে, তোর মামিকে দিলে তো আজকে এই ঘটনা ঘটে না।
এবং ওটা সেটা মামা এটা যাওয়ার কথা না, রাইট? জি, এটা আমি সেখানে আমি অবাক হয়েছি যে আমার কুমারী কে আছে সেটা তো ওনার জানার কথা না। আর ওনার সাথে আমার দেখাই হয়েছে সেই দিন প্রথম। জি। এর আগে কোথাও দেখা হয়নি, এর আগে কোনো কথাবার্তা হয়নি। তো মোটামুটি এইটুক করার পর তান্ত্রিক বললো যে তাহলে ওইগুলো সবকিছু অ্যারেঞ্জ করেন, অ্যারেঞ্জ করলে আমি সেটা শ্মশানের যেখানে রাখতে বলেছি আমি সেটা রেখে আসবো আমার লোক দিয়ে। আপনারা তো সেখানে যেতে পারবেন না, ভয় পাবেন, আমাকে দিয়ে দেন, আমার সেখানে রেখে আসবো। এরপর উনি 4টা তাবিজের মতো দিলেন, বললেন যে 4টা তার কোনায় ঘরের তার কোনায় দিয়ে দিতে, তাহলে আপাতত ঘরটা বন্ধ থাকে, মামিরার কোনো সমস্যা হবে না। মোটামুটি এই ছিল আমার দেখা ঘটনাটি, অনেক যেটা ধন্যবাদ আপনাদের সাথে আপনাকে। শেয়ার করলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। Stay tuned to Radio Huttere FM and do for today. একদম তাই, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। এবং আমি রাফতেল আছি আপনার সাথে, আমাদের সাথে রয়েছেন আমাদের আজকের অতিথিরা। আমরা একটা জিনিস করি, আজকে আমাদের যে টুইটারের যে পেজটা রয়েছে সেখানে আপনারা চাইলে আপনাদের প্রবলেম যা আছে, কোনো কোয়েশ্চেন যদি থাকে সেটা আপনারা লিখে পাঠাতে পারেন। আমাদের এখানে হাফেজ মাইনুদ্দিন ভাই আছেন, তিনি তার মতো করে হয়তো কোনো একটা সময়ে আজকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা টুইটারে আসলে অ্যাকাউন্ট, আমাদের যে পেজটা রয়েছে সেই পেজটা এসে আপনারা লিখতে পারেন। কিন্তু তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাবো হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে। রিসেন্টলি তার সাথে একটা ঘটনা তিনি এক্সপেরিয়েন্স করেছেন, যেটা তিনি আমাদের সাথে শেয়ার করবেন। চলুন শুনে আসি তার কাছ থেকে। মাইনুদ্দিন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা অল্প কদিনেরই। তা মাদ্রাসার মেয়ে ও উদ্দীপা একটা বই থেকে জিন কিভাবে হাজির করতে হয় সেই আমলটা সে করছে। সে যখন বইটাতে দেখতে জিন হাজির করার আমলটা, তখন তো ওর ভিতরে একটা আগ্রহ জন্মে যে জিন হাজির করবে। তো প্রায় 1 মাস 1.5 মাস ওই আমলটা করেছিল, কিন্তু তার কোনো অনুভূতি আসে নাই। সে ব্যর্থ হয়েছিল, সে কিছুই দেখতে পারেনি, সে ভুলেও গেছে। তো বিশেষ ঘটনা হয় 6-7 মাস পর, যা এখন বর্তমানে ওর অবস্থা। তো 6-7 মাস পর তার সাথে এই ঘটনা ঘটে। সে অল্প কয়েকদিন আগে তাকে রাত্রিবেলায় তার কাছে আসে এবং এসে তার নাম ধরে ডাকে, বলে যে তুমি যে আমাকে স্মরণ করতেছিলে, তুমি যে আমাকে ডাকতেছিলে, আমি আসছি, কিন্তু আমার সাথে দেখা করতে হলে, আমাকে হাজির করতে হলে তোমাকে হাজি সাহেব, হাজি ব্যক্তিরা যেভাবে এহরাম বাঁধে, তোমার গায়ে এভাবে এহরাম বাঁধতে হবে, চোখে সুরমা পড়তে হবে, খুশবু লাগাতে হবে এবং কাঁচা ফুলের মালা দিয়ে ঘরটাকে সাজাতে হবে। তারপরে আমি তোমার সাথে দেখা এবং হাজির নাজির কাছে থাকবো। তো এইগুলো যখন প্রায় ওকে দেখাতো, ওর বাবা মাকে সেইগুলো বলতো, ভয় পেত, কিন্তু সেইগুলো কখনো করেনি, এহরাম বাঁধে নাই, কোনো কিছুই সে করে না। কেন এগুলো করবে না? এতটা ওর জন্য কঠিন ছিল এগুলো করাটা, এই জন্য সে করেনি। তো বেশ কয়েকদিন বলার পর সে যখন দেখে এগুলো করে না, তখন এখন এই সেই জিনটা তাকে আঘাত করে। যে মাঝে কাজে প্রায় দেখে যে যখন ও ঘুমাতে যায়, তার বালিশ থেকে হাত বের করে ওকে আঁচড় দেয়, দুপাশ থেকে 2টা হাত বের করে এবং তাকে খুব আঁচড় দিতে থাকে, মারতে থাকে, আঘাত করতে থাকে। প্রায় আবার এমন সময় দেখা যায় ও বলতে যে দেহ ছাড়া শুধু মাথাটা চলে আসে ওর। মাথাটা এসে ওর ওর মেয়েটার নাম উর্মির চুল ধরে টান দিয়ে উঠাতে থাকে, যে আমাকে যে তুমি জ্বালাইতেছো, আমাকে যে জ্বালাইছো, তুমি এখন আমাকে কেন কাছে ডাকো না? আমি তো তোমার ডাকে সাড়া দিতে চাই, তুমি কেন আমায় যে তোমাকে বললাম ইহরাম বাজো, তুমি যে আমাকে স্মরণ করবার জন্য এগুলো করো, তুমি কেন করো না? আমার তো সমস্যা হইতেছে, আমার প্রচন্ড জ্বালাতন হইতেছে, তুমি আমাকে জ্বালানোর পরে কেন আমাকে কাছে নাও না? পরবর্তীতে সে এত আঘাত, এত কষ্ট ভোগা পড়ে, যখন আমাকে দেওয়া হয় তখন সেখানে আমি উপস্থিত হয়ে ওকে জিজ্ঞেস করলাম যে এই বিষয়টা কি। তখন মেয়ে আমাকে প্রথম বলে যে আমি জিন হাজির করার জন্য একটা আমল করেছিলাম, যা আমার কখনো ভুলে গেছি, যা স্মরণ নেই, কিন্তু বর্তমানে এই পরিস্থিতি চলতেছে। তখন আমাদের জিন আনা হয়। তো এখন উনি বলতেছে যে আমি যাবই না, আমাকে স্মরণ করার যেহেতু হয়েছে, আমি ওকেই ওর সাথে হাজির নাজির থাকতে চাই। ওকে বলো এগুলো করার জন্য, আর নতুবা ওকে আমি সমস্যা করে ফেলবো। পরবর্তীতে আবার বলছে যে ঠিক আছে, আমার নামে এরকম বক্সিয়ে দাও, কিছু গরিব মিসকিনদের খাওয়াইয়ে দাও, ঘরের মধ্যে দুয়ার মাহফিল করে দাও এবং আমাকে আর কি আমার কাছ থেকে মাপ চেতে বলো, ক্ষমা চেতে বলো, তারপর আমি যাব। আর নতুবা আমি কোনো দিন ওকে ছাড়বো না, আমি ওকে আঘাত করেই যাব।
এই অজিফাদেরকে জিনা হাজির করার জন্য পরিকল্পনা করেছিল। যখন সে ভুলে গেছে, স্মরণ নেই, তখন সে উনি এইভাবে জ্বালাতন করতেছিল। এখন আলহামদুলিল্লাহ স্যার সামনে এইগুলো ক্ষমা চাওয়ার একটা প্রোগ্রাম করবে। জি, আশা করি যে ইনশাল্লাহ সে মুক্ত পাব। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এখানে বেশ কিছু মেসেজ অলরেডি চলে আসছে, আমি দেখতে পাচ্ছি, এবং আমি সেগুলো একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে। আমাদের এইখানে যারা আছেন তাদের মধ্যে যারা লিখছেন তাদেরকে বলেন, পটুয়াখালী থেকে শুনছেন নাসির আহমেদ, এমডি আরাফাত শেখ আমাদের সাথে আছেন, আমাদের সাথে মুন্না যে আছেন, এবং আপনি, আমার মনে হয় না যে আপনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন লাস্ট বেঞ্চের ছাত্র রুমান আকন আমাদের সঙ্গে আছেন, খুলনা থেকে শুনছেন তিনি। লিটন আমাদের সঙ্গে আছেন, মহিউদ্দিন ভাইয়ের ঘটনাটি তার কাছে ভালো লেগেছে। এমডি জুবাইর হাসান আমাদের সাথে আছেন, রাজশাহীর বায়া থেকে শুনছেন। এমডি দাকিব আল মাহমুদ আমাদের সাথে আছেন, এবং কাতার থেকে তিনি শুনছেন এই মুহূর্তে, এবং তার কাছে একটা কাহিনী আসে, আপনি পাঠিয়ে দিন, আমাদের অ্যাড্রেস তো জানেনি। আরো একবার মনে করে দিই, bhutasfm@radio40.fm, which is BHWDFM@radio4TI.fm। আপনার নাম, ঠিকানা এবং কোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা টেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মেহেদি হাসান তানি, লিটন নাটোর থেকে আমাদের সাথে আছেন, প্রিন্স রাজ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি হাসান তানি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সৈকত রহমান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শূন্য লেখক লিখেছেন মিথ্যা বলে কি লাভ। সেটাই তো, আপনি একটু ভালো করে চিন্তা করে দেখুন, যারা এখানে আসেন তাদের মিথ্যা বলে কি লাভ, আর আপনাকেও বলি সন্দেহ করে কি লাভ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সামিমুল ইসলাম শাকিল, গোপালগঞ্জ থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিফাত খান, এবং রাজশাহী থেকে আছেন তিনি। জাহিদ হাসান সাপ্পির আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মারিয়া আক্তার মিম, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও লিটন নাটোর থেকে, আচ্ছা পড়েছি আপনার নাম একবার। আমাদের সাথে আছেন রিধিমান রাকিবুল, তিনি অ্যাপ দিয়ে সাথে আছেন আমাদের সঙ্গে। সেটা রিফাত খান আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে। এমডি রিয়াদ আহমেদ রিয়াদ আমাদের সাথে আছেন মিরপুর থেকে। রুদেল হাসান আমাদের সাথে আছেন, মুবাহিদ কবির আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি মুন্না, পরিবারের সবাই মিলে শুনছেন। আমাদের সাথে আছেন আকন মোমেদ, জয়পুরহাট থেকে তিনি শুনছেন। এমডি রেশাদ খান আমাদের সাথে বগুড়া থেকে আছেন। মনিরুজ্জামান মুরাদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নূরে আলম, এবং আশা করছি যে সবাই ভালো আছেন এবং ভালো লাগছে আমাদের সাথে প্রতিটা মুহূর্ত, এবং ভালোভাবেই উপভোগ করছেন আমাদের সঙ্গে প্রতিটা ঘটনা। তো আমি আরো একটা ঘটনা পড়ে শোনাবো আপনাদেরকে আশা করছি, তবে তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। টিচিং রেডিও 40 অ্যান্ড ডু 40। বিশ্বাস করা বা না করাটা কমপ্লিটলি আপনার ব্যাপার। আপনি শুনছেন রেডিও 40 আমি রাফতেল আছি সাথে, আমার সাথে আছেন আমাদের আজকের অতিথিরা, এবং আশা করছি যে আপনারা সবাই এখন পর্যন্ত যে কটা ঘটনা হয়েছে তা এনজয় করেছেন। এখন যেটা করব সেটা হচ্ছে আরো একটা ঘটনা শোনাবো, তবে এই ঘটনাটি আমি ইমেইলে পেয়েছি, এবং সেই ইমেইলের ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ে শোনার চেষ্টা করছি। চলে যাচ্ছে ঘটনায়। একটু বড়ই আছে ঘটনাটি, আশা করছি শুনে আপনাদের ভালো লাগবে। প্রিয় রাসেল ভাই, আশা করি খোদার অশেষ রহমতে ভালোই আছেন। জানি ভালো থাকেন, তাই আর জানতে চাইলাম না আপনি কেমন আছেন। আমি নিয়মিত একজন শ্রোতা, অনেকদিন ধরেই আমার ও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব ভেবেও সময় ও সুযোগের অভাবে সেটা হয়ে উঠছে না। ঘটনাগুলো হয়তো খুব ভুতুরে না মনে হলেও আমি ও আমার পরিবারের ওপর অনেক বড় দাগ রেখে যাওয়া কিছু স্মৃতি। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। পূর্বেই বলে রাখা ভালো, আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা অনেকগুলো দুর্ঘটনার সমষ্টি। যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া পৌরসভার কোনো এক জায়গায় আমাদের গ্রামের বাসা। ছোটবেলা থেকেই আমার বাবা ছিলেন অনেক সাহসী এবং বেপরোয়া। 1980 সালে আমার বাবা ও আম্মার বিয়ে হয়। ঘটনা শুরু অনেকটা তখন থেকেই। বলে রাখা ভালো, পৈতৃক সূত্রে আমার দাদুর অনেক জায়গা জমি ছিল, এবং আমার বাবা বিয়ের পর দাদুর থেকে কোনো এক কারণে
আলাদা হয়ে যায় এবং দাদুর সীমানার একেবারে শেষের দিকে বাসা বাড়ি তৈরি করে। যদিও আমার বাবা তখন বাড়ি বানাতে শুরু করেন, তখন তার দাদিরা তাকে ওইখানে থাকতে নিষেধ করেন, কারণ জায়গাটা ছিল ভুতুড়ে এবং বিপদ সংকুল। কিন্তু বেপরোয়া ও সাহসী হবার কারণে বাবা কারো কথা তোয়াক্কা না করে ঘর তোলেন। আমার দাদার মুখে শুনেছি যে আমাদের বাড়ির সামনে দিয়ে কোনো এক আমলে এক নদী ছিল এবং আমাদের বাড়ি ওইখানে ছিল শ্মশান ঘাট। আশ্চর্যজনক হলেও সত্য যে এখনো ওখানকার সকল পুকুরগুলো একই সারিতে আছে এবং একইভাবে ভৈরব নদীতে মিশেছে। যাই হোক, ওখানে এক শিমুল গাছ ছিল শুনেছি, যেটা ছিল অনেক বড় এবং পুরনো, এবং তার নিচ থেকে নাকি বিভিন্ন সময় বিভিন্ন খাবারের গন্ধ পাওয়া যেত। যাই হোক, বাড়িতে থাকা শুরু করার পর থেকে আব্বু এবং আম্মু অনেক অদ্ভুত ও ভুতুড়ে ঘটনার সম্মুখীন হয়। যেমন কখনো রাতে বাইরে বেরোলে দেখতে পেত বিশাল সাইজের কালো গরু অনেক বড় উঁচু উঁচু গাছের মগডাল ভেঙে পাতা খাচ্ছে, কখনো বা ছায়া মূর্তি। রান্নাঘরে মাছ ভাজির সময় জানালা দিয়ে কেউ হয়তো বা যাচ্ছে, ইত্যাদি। ঘটনাগুলো অদ্ভুত শোনা গেলেও এটাই সত্যি। এবার প্রকৃত ঘটনায় আসি। পূর্বে উল্লেখ করেছি শিমুল গাছটি আমাদের অনেক ক্ষতি করত, যেমন ওটার জন্য নিচে পুকুরের ছায়া পড়ত, যেটা পুকুরে মাছ চাষের অন্তরায় হয়ে দাঁড়ায় এবং অনেকগুলো গাছেরও ক্ষতি করত। এরকম নানাবিধ কারণে স্থান সংকুলন না হওয়ায় আব্বু সিদ্ধান্ত নিয়েছিলেন যে গাছটা কেটে ফেলবেন। কিন্তু বাবা যখন গাছটি বিক্রি করে দেন, তখন এক রাতে সুবহে কাদিকের সময় তিনি উপলব্ধি করেন কে যেন তার জানালার কাছে এসে ভারী কণ্ঠে বলে, গাছটি কাটিস না, তোর অভাবগুলো হবে। এই কথা শোনার পর, যেহেতু গাছটি ছিল অনেক পুরনো, তাই তিনি আমার দূর সম্পর্কের এক দাদু, যিনি পেশায় ফকির, তার কাছে যান এই খবর নিতে যে গাছটি কাটলে কোনো ক্ষতি হবে কিনা। কিন্তু তিনি জানেন না, তিনি জানান যে তিনি জিনের মারফত জানতে পেরেছেন পাশে আরো অনেক বড় বড় শিশু গাছ আছে, সুতরাং কোনো প্রবলেম হবে না। যেই শোনা সেই কাজ। গাছটি কাঠুরিয়া যখন কাটা আরম্ভ করে, সেখান থেকেই ঘটনা শুরু আমাদের পরিবারের সাথে। বলতে রাখা ভালো, আমরা ছিলাম 2 ভাই ও 2 বোন। আমার ছোট বোন, আমি সবার ছোট, এবং তখন আমি জন্মগ্রহণ করি নাই। আমার বড় ভাইয়ের বয়স ছিল মাত্র 8 মাস। গাছ কাটা মাত্রই আমার বড় ভাই ও আব্বুর মারাত্মক অসুস্থ হওয়া শুরু হয় এবং অনেক কষ্টে তারা সুস্থ হন। কিন্তু ঘটনা এখানে শেষ হয়ে যায় না। তখন থেকেই একটার পর একটা ঘটনা ঘটতে থাকে আমাদের পরিবারের সাথে। যেমন ছোট অবস্থায় আমার বড় ভাইয়া একদিন পানিতে পড়ে যায়, যদিও ঘরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। তারপর একদিন সে সবেমাত্র দাঁড়াতে পারে, তখন দেখা যায় সে কি হেলা করছে, আর তার সামনে অনেক বড় একটা সাপ। যদিও তাকে কামড় দেয় নাই এবং পরিবারের লোকজন দেখা মাত্রই সাপটি চড়ে যায়। আরেকটু হলে সে কয়েকবার গাছ থেকে পড়ে যায় এবং তখন সে বলে কি যেন তাকে ধাক্কা দিয়ে গাছ থেকে ঠেলে দিয়েছে। এরকমই চলতে থাকে। এরপর ভাইয়া যখন 7 বছর বয়স, আমি জন্মগ্রহণ করি এবং ছোটবেলা থেকে আমিও অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতাম। যেমন আমি অহেতুক ভয় পেতাম। বিশেষ করে আমি একা ঘুমালে অদ্ভুত কিছু স্বপ্ন দেখতাম, যেখানে আমাকে টেনে নিয়ে যাওয়া হতো। আমি উপলব্ধি করতাম, কিন্তু আসলে আমি ঘরেই থাকতাম। আমি গভীর রাতে যখনই উঠতাম, তখনই কিছু ছায়ামূর্তির আনাগোনা লক্ষ্য করতাম আমাদের চারপাশে। কিন্তু এই বিষয়টা অনেক ছোটবেলা থেকে দেখতে দেখতে এমন হয়ে গিয়েছিল যে পরবর্তীতে আমি এটাতে ইউজড টু হয়ে যাই এবং ভয় পেতাম না। আমার ভাইয়া মাদ্রাসায় পড়তেন। যখন তিনি হেফজখানায় ভর্তি হন, কিছুদিন পরেই ঘটে সব থেকে হৃদয় বিদারক ঘটনা। আমি এবং আমার আম্মু তখন ঢাকায় ছিলাম। বাসায় ছিল শুধু আব্বু আর বড় ভাইয়া। গভীর রাতে ভাইয়া একা একা বাইরে যায় প্রাকৃতিক প্রয়োজনে, এবং প্রথম দিকে উল্লেখ করেছিলাম যে শিমুল গাছটি কেটে ফেলা হয়ে তার পাশে ছিল শিশু গাছ। সেখানে দেখে যে একটা অবয়ব অনেক লম্বা, পা ঝুলিয়ে গাছের মগ ডালে বসে রয়েছে এবং পা উঁচু করে গাছটির হাতে মাটি ছুঁয়ে আছে। এটা থেকে ভাইয়া অত্যধিক রকমের ভয় পায়। তখন সে তাড়াহুড়া করে রুমে ঢুকলে বাবা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ভাইয়া শোনা মাত্রই সেখানে ছুটে যায় এবং আশেপাশের জায়গা ঘুরিয়ে দেখায়, কিন্তু কিছু নাই। তবুও তার ভয় কাটে না। তারপর অনেক কিছু কবিরাজ ডাক্তার দেখানো হয়,
কিন্তু ভয় পাওয়ার পর থেকে তার বুকে ব্যথার প্রবলেম হয় এবং সেটা থেকে তার পরিত্রাণ মেলে না। পরবর্তীতে কিছুদিনের মাথায় সামান্য ডায়রিয়া জনিত কারণে ভাইয়া পরলোক গমন করেন। ভাইয়া মারা যাওয়ার পর থেকে আমাদের সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে। ইতোপূর্বে ঘটনাগুলো থেকে সেগুলো ভিন্ন। যেমন আমার ভয় পাওয়ার মাত্রা আরো বেড়ে যায়। আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করলেই আমি স্বপ্নে দেখি ভয়ঙ্কর জায়গায় চলে গেছি, ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হয়েছি। আমার এই সমস্যা সমাধানের জন্য হুজুর, কবিরাজ ও ডাক্তার দেখানো হয়েছিল, যেখানে হুজুরের সন্ধান পেতে আমার বাবা সেইখানেই গিয়েছে। সেখানকার তাবিজ আমার কাছে রেখেছে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না। এদিকে ঘটনায় এদিকে আল্লাহর কাছে অনেক ডাকাডাকির পর আমি একদিন আব্বু স্বপ্ন দেখলেন কে যেন তার স্বপ্নে এসে বলছে দ্রুত এই বাড়ি ত্যাগ করতে। এখানে বলে রাখা ভালো যে আমার বাবা ছোটবেলা থেকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং বড় কোনো সমস্যায় পড়ার আগেই কেমন যেন টের পেয়ে যেতেন। এদিকে বাড়ি বানিয়ে উঠতে একটু কালক্ষেপণ হওয়ায় আমার বাবা ওই একই স্বপ্ন দেখলেন, কিন্তু এবার ভিন্নভাবে। তিনি দেখলেন যে সাদা কাফন পরা কোনো এক লম্বা অবয়ব তার কাছে এসে বলছে যে তুই বাড়ি ছাড়বি বলে ছাড়ছিস না, তোর আবার অসুবিধা হবে। ঠিক তার পরের দিনে আমি খেলাধুলার সময় পেটে তীব্র আঘাত পাই এবং দম নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার আমাকে নানুর বাড়িতে পাঠানো হয় যতদিন পর্যন্ত বাড়ি তৈরির কাজ সম্পন্ন না হয়। এদিকে আমাদের নতুন বাড়ির কাজ সম্পূর্ণ হবার পর আমরা সবাই বাসায় উঠি, কিন্তু তাতে কি আমাদের ওপরে নির্যাতন চলতেই থাকে। আরেকটা ঘটনা বলি, যখন আমার বড় কাকু বেঁচে ছিলেন এবং আমার বয়স 10 বছরের মতো, বাবা এক দাওয়াতে একা একা গিয়েছিলেন এবং আমাকে কাকুর কাছে রেখে যান তিনি। তখন আম্মাও বাড়িতে ছিলেন এবং অসুস্থ থাকায় এদিকে বাবার ফিরতে দেরি হয় এবং বাস দুর্ঘটনায় পড়ে। তার ফিরতে 11টার মতো বাজে। আর সেদিন ঘটে আরেকটা অদ্ভুত ঘটনা। এশার নামাজের পর থেকে আমি শুনতে পাই আমার বাবা বাসায় এসে আমাকে ডাকাডাকি করছেন। দ্বিতীয়বার আমি আব্বু বলে চিৎকার করলে তিনি ডাক শোনেন। এইবার তার ডাক শুনেছিলেন তিনি এবং আমি সেই পুরনো বাড়ির পরিত্যক্ত বাড়ি থেকে সেদিন কিভাবে যেন আমি বড় চাচু আমাকে একা না পাঠিয়ে আমার বড় কাজিনকে আমার সঙ্গে পাঠায় এবং ওর সাথে এসেই হয়তোবা আমি রক্ষা পেয়েছিলাম। বাসায় আসার পর আমাদের দুজনেরই গা ছমছম করে। তৃতীয়বারের মতো আব্বু বলে ডাকলে এর কোনো রেসপন্স পাই না। আমাদের এই অবস্থা শুনে আমার বড় চাচু আমাকে তার কাছে নিয়ে যায়, কারণ তা আমাদের বাসা এবং বড় চাচুর বাসাটা পাশাপাশি। পরে 11টার দিকে আব্বু আসলে সব কথা খুলে বলে এবং যেটা হয় সেটা হচ্ছে যে ইতোপূর্বে আমার স্বপ্ন দেখেন যে 2 কলসি টাকা দিতে চায় আমার বাবাকে, তিনি সে নেননি এবং গ্রামে এমন অনেকেই স্বপ্ন দেখেছে এবং তাদের অনেকে নিতে চেয়েছে আর তার 2 সন্তান মারা গিয়েছে। যাই হোক, টাকা নিতে অস্বীকৃতি জানালেও বাবাকে ওই জিনিসটা আমাদের পুরনো বাড়ির একটা রুম ভাঙতে নিষেধ করে এবং সেই রুমটি এখনো আছে। আমার বাবা দেখে 2 কলসি টাকা ওখানেই ওই বাড়িটার নিচেই মুভ করছে। তো ছোটবেলা থেকেই আমি পড়তে পারতাম না। নতুন বাড়ি আসলেও যখনই জানালা দিয়ে ওই দিকে চোখ যেত, দেখতাম গভীর রাতে আগুন জ্বলছে বা কখনো কখনো কে যেন গলার মধ্যে ফাঁসি নিয়ে ঝুলে আছে। আমাদের বাড়িটার দূরত্ব এবং পুরনো বাড়িটা থেকে বেশি নয়, বড়জোর 80-100 মিটার হবে। এভাবে অনেক দিন চলার পর আমার বয়স যখন 10 বছর হয় তখন আল্লাহর করুণা লাভ করি। আমাদের নোয়াপাড়াতে একজন বড় পীর ছিলেন, যিনি তাকে সেই সমস্যার সমাধান করেন। তো এইভাবেই তিনি ঘটনাটি লিখেছেন। আরো বেশ কিছু লিখেছেন, তবে আমার মনে হয় যে এইটুকুই যথেষ্ট এবং আশা করছি আপনারা সেটা এনজয় করেছেন এবং এনজয় করলে জানাবেন অবশ্যই। আর যেটা করব সেটা হচ্ছে যে এখন আবারও আমরা অডিও ক্লিপ শুনে আসবো একটা, এবং আমাদের কাছে এরকম অডিও ক্লিপ সচরাচর আসে আপনারা জানেন, এবং আমাদের একজন লিসেনার তিনি এই অডিও ক্লিপটি আমাদেরকে পাঠিয়েছেন এবং আমরা সেটা শুনে আসবো। শুনে এসে তারপরে আবারও ঘটনায় যাব। তো আশা করছি আপনাদের এর পরের ঘটনাগুলো ভালো লাগবে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি রেড এফএম এন্ড ডু ফুর্তি। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি ভালোই আছেন। আমার নাম রাজু আহমেদ, আমি ভূতিসমের একজন নিয়মিত শ্রোতা। আজ আমি ভূতিসমের মাধ্যমে আমার সাথে ঘটে যাওয়া একটি অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। তো রাসেল ভাইয়া, অভিজ্ঞতাটি শেয়ার করার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ রাজু আহমেদ, ঢাকার একটি ইউনিভার্সিটিতে তড়িৎ প্রকৌশল বিভাগে অধ্যয়নরত। তো আমার দেশের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলার সদর থানার কেওয়াজানি নামক একটি গ্রামে। তো
ঘটনাটি আজ থেকে প্রায় 3 থেকে 4 মাস আগের একটি ঘটনা। তো তখন আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল। সেমিস্টার ফাইনাল পরীক্ষা যখন চলছিল, পরীক্ষা শেষ হয়। তো পরীক্ষা শেষ হওয়ার পরে তো ভার্সিটি অনেকদিন বন্ধ ছিল। তো এর জন্য আমি আমার বাড়িতে চলে আসি, দেশের বাড়িতে চলে আসি মানিকগঞ্জে। তো আসার পরে ফ্রেন্ডদের সাথে কথা হয়েছিল যে আসার পরে সবাই আবার একসাথে আড্ডা দিব। আমাদের একটা জায়গা ছিল যেখানে আমরা সবাই মিলে আড্ডা দিতাম। তো বিকেলের দিকে আমি সেখানে চলে যাই। তো জায়গাটা হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় 10-15 মিনিট দূরে একটি নদী রয়েছে, শুকনো নদী। ওই নদীর পাড়েই আমরা আড্ডা দিতাম। তো ওইখানে চলে যাই এবং আমরা সকলে আড্ডা দিতে থাকি, কথা বলতে থাকি। অনেকদিন আসা হয়েছিল না, সেজন্য অনেক কথা জমেছিল, অনেক কিছু ছিল, শেয়ার করতেছিলাম, কথা বলতেছিলাম। তো এগুলো করতে করতে আমাদের রাত 8টা-9টা বেজে যায়। তো তখন বাসা থেকে ফোন আসে যে 8টা-9টা বেজে গেছে, তুমি বাসায় ব্যাক চলে আসো। তো রাসেল ভাই, আমি যেহেতু বাবা ফোন দিয়েছিল, আমি বাসাতে চলে আসি। চলে আসার পরে ডিনার কমপ্লিট করি। ডিনার কমপ্লিট করার পরে শোয়ার প্রস্তুতি নেই, আমি আমার রুমে চলে যাই। অনেকদিন আসা হয়েছিল না, রুমটা আগে কি ঝাড় দিয়ে রেখে দিত মা। তো রুমে চলে আসি। তো রুমে চলে আসার পরে শোয়ার প্রস্তুতি নেই এবং শুয়ে শুয়ে গান শুনতে থাকি, ফেসবুকিং করতে থাকি। মানে ঘুমানোর আগে এগুলো মানে অভ্যাস হয়ে গেছে আর কি। শোয়ার সাথে সাথে ঘুম আসে না, তো তার কিছুক্ষণ পরেই ঘুম চলে আসে এবং রিসেন্টলি আমি ঘুমিয়ে পড়ি। তো রাত কয়টা বাজে আমি জানি না। তো তখন হঠাৎ আমার অস্বস্তি ফিল হচ্ছিল আর কি। মনে হচ্ছিল মানে কেমন জানি লাগতেছে, অস্বস্তি ফিল হচ্ছে এবং আমি আমার কানের পাশে পিস শব্দ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ কুকুর হয়ে আমার কানে পিস করে কথা বলছে। কি বলছে বুঝতে পারছিলাম না। আরেকটা কথা হচ্ছে, মনে হচ্ছে দুইজন কথা বলতে, কারণ আমি দুই কানেই পিস শব্দ শুনতে পাচ্ছিলাম। হঠাৎ করে চোখ খুলে তাকালাম এবং আমি দেখলাম আমার দুই পাশে দুজন মানুষের আকৃতি হাঁটু গেড়ে বসে আছে। তো আমার কানের দিকে ঝুঁকে ফিস করে কিরানি পড়ছে। তাদের সম্পূর্ণ মুখ এবং শরীর কালো, পোশাক কালো, কাপড় ছিল, মুখ অনেক কালো, দুই অংশ কালো ছিল। মুখ ওরকম বোঝা যাচ্ছিল না, শুধু চোখ বোঝা যাচ্ছিল। দুজনের চোখে ছিল সম্পূর্ণ সাদা, কোনো মনি ছিল না চোখ। খুবই ভয়ঙ্কর চেহারা ছিল, মানে এই ফেস কল্পনা করা অসম্ভব নয়, এতটাও ভয়ঙ্কর ফেস ছিল। তো তারপরে আমি এটা দেখার পরে আমি বুঝতে পারছিলাম যে আমার সাথে হয়তো খারাপ কিছু হতে চলেছে। তো আমি আমার চোখ বন্ধ করে ফেলি এবং আমার শরীর শেকিং হতেছিল, কাঁপতেছিল, দোয়া পড়তেছিলাম। তো দোয়া পড়ার একটু পরে দেখি মানে ফিটফি শব্দগুলো নেই, প্রায় 30-40 সেকেন্ড হবে এরকম, শব্দগুলো নেই। তো আমি ভাবলাম হয়তো চলে গেছে বা বিপদ কেটে গেছে। তো সেজন্য আমি উঠে বসলাম এবং দেখলাম কেউই নেই। আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে আমি ডান দিকে তাকিয়ে দেখি একটা ছোট কালো বাচ্চা আমার ফ্লোরে দিক দিয়ে হামাগুড়ি দিতেছে। অনেক কুচকুচে কালো হামাগুড়ি দিচ্ছে, শরীরে কিছুই নেই। আমি ওটা দেখার পর প্রচন্ড ভয় পেয়ে যাই এবং তার মুখটা ছিল সম্পূর্ণ লাল, মানে ফুল বডি লাল, মানে লাল কালার, মানে ফুল রেড। চোখগুলো ছিল ওইরকমই সাদা। সেজন্য আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং আমি হঠাৎ করে একটা শব্দ শুনতে পারি যে আমার সাইডে একটি জানলা ছিল, ধাম করে একটা শব্দ হয়, জানলাটি খুলে যায়। খুলে যাওয়ার পরে দেখি যে দুইজন লোককে আমি আমার সাইডে উবু হয়ে মানে আমার কানে ফিসফিস করছিল, ঠিক ওই দুইজন লোক ওই জানালার পাশে দাঁড়িয়ে হাত মেরে আমাকে ডাকলে আর কি, হাত নাড়তে। তো রাসেল ভাই, এটা দেখার পরে আমার সহ্য করার ক্ষমতা ছিল না। আমি সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ি এবং হঠাৎ করে আমি ফিল করি যে আমার মুখে পানি পড়তেছে। তো দেখি আমার একটা ছোট ভাই আছে, তো সিরিজ দিয়ে মানে ছেলে মেয়ে খেলা করে না, যে ইঞ্জেকশনের যে সিরিজ, ওটা সুই ইঞ্জেকশন দেওয়ার পরে ওটা দিয়ে পানি ভরে ইয়াটা করে, তো জানালা দিয়ে আমার মুখে পানি মারতেছে। তো আমি ঘুম ভেঙে যাই, দেখি সূর্য উঠে গেছে, সকাল 9টা বাজে। তো আমাদের গ্রামে তো অনেক সকাল ঘুম থেকে উঠে, ওরা আগে উঠে গেছে, আমি উঠিনি, এই জন্য পানি মারছিল। তো আমি বললাম পানি মারতিস কেন, মানে প্রচন্ড রাগ হলো। আর এমনি ভয়ের মধ্যে ছিলাম, কাহিনীটা ঘটে গেছে আমার সাথে। তারপরে দেখলাম শরীরটা ব্যথা, সম্পূর্ণ শরীর ব্যথা। এবং মজার বিষয়টা হচ্ছে ভাই, আমি যেদিক শুয়েছিলাম তার উল্টো হয়ে শুয়েছিলাম, মানে আমার যেখানে মাথা থাকার কথা ছিল সেখানে ছিল আমার পা, আর যেখানে পা থাকার কথা ছিল সেখানে ছিল মাথা। উঠলাম, ওঠার পরে ফ্রেশ হলাম। তারপরে ছোট ভাইকে বললাম যে তুই মারছিলি কেন, পানি মারছিলি কেন? তো ওই বললো যে জানালা খুলে শুয়েছিলে কেন, ওই জন্য তোমাকে উঠোনি এখনো পাতায় পানি দিয়েছিলাম। তো আমার মনে আছে আমি জানালা বন্ধ করেই শুয়েছিলাম, আমি কখনো জানালা খুলে শুই না, ওই জানালা স্বপ্ন বন্ধ করে দিই। তখনই আমি ভাবলাম যে ওই ঘটনাটা আমার সাথে সত্যি ঘটেছিল, এটা কোনো স্বপ্ন ছিল না। সেজন্য এটা আমি আমার এক ফ্রেন্ডে শেয়ার করি যে এরকম হয়েছে। ও আবার এগুলো সম্বন্ধে একটু ভালো জানতো। তো আমাকে বললো যে
হয়তো তোর বাসায় অনেকদিন থাকিস না, তোর রুমটা অনেকদিন ধরে বন্ধ ছিল, হয়তো কোনো খারাপ দিনে তা থাকতো, তো যে তুই ঘুমিয়েছিলি হয়তো তাদের ডিস্টার্ব হয়েছিল, এই জন্য তোর সাথে ওরা একটু ভয় দেখানোর চেষ্টা করছে। ন- মানে মানে ঘরটা বন্ধ দেওয়া হয়, সবকিছু পরিষ্কার টরিষ্কার করে ইয়া করা হয়। তো এরপরে ভাইয়া আর কোনো ইয়া হয়নি, আর 2-3 দিন ছিলাম আমি, আর বাসায় এগুলো শেয়ার করিনি ভাইয়া। এখন তাহলে হয়তো অনেক চিন্তা করতে পারে বাসা থেকে, আর আমি খুবই ভয় পেয়ে গেছিলাম জন্য, মানে বড় কিছু যদি হয়ে যায় বাসায় শেয়ার করলে, দেখা গেছে এটা বাসায় শেয়ার করলাম, তারপরে কোনো ঝামেলা হয়ে গেল, যে পরে দেখা গেল ঢাকায় পাঠিয়ে দিল, আমি বাড়িতে থাকতে পারলাম না, এই জন্য শেয়ার করিনি। পরে কোনো প্রবলেম হয়নি ভাইয়া, 3-4 মাস পার হয়ে গেছে, এখন কোনো প্রবলেম হয়নি, আল্লাহর রহমতে ভালোই আছে। এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি অভিজ্ঞতা। আমি চাই না এরকম অভিজ্ঞতা আরো কারোর সাথে ঘটুক, কারণ এটি কতটা ভয়ঙ্কর যে যার সাথে ঘটে সেই শুধু বুঝতে পারে, আর এটা বর্ণনা দিয়ে এটা 10% বোঝানো কাউকে সম্ভব না। তো ভাই ভালো থাকবেন, ভূত এবং সবসময় থাকুক, এটাই চাই। আর ধন্যবাদ আমার কথা শেয়ার করার। বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ঘড়িতে সময় রাত 1:01। শুনছেন রেডিও ফুটতের প্রেম, আমি রাস্তার আছি সাথে, এবং আমাদের আজকের অতিথিরা আছেন। আমি আজকে দেখতে পাচ্ছি যে বাইরের রাস্তাটা আজকে একটু বেশি রকমের ফাঁকা, এই সময় অনেক গাড়ি টাড়ি চলে, আজকে এই মুহূর্তে খুব কমই দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপনারা আশা করছি সবাই ভালো আছেন, এবং কেমন যেন মানে সবকিছু খুব নিস্তব্ধ লাগছে, এমন মানে আমাদের ঘটনাগুলোর মতোই। তো আমাদের আমি এই মুহূর্তে একটু জায়গায় ঘুরছিলাম এবং দেখলাম যে অনেকেই এখানে লেখালেখি করছেন। আবু নোমান পাইতাল আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন যে ফেসবুকে কমেন্ট পড়েন না কেন। আমাদের সঙ্গে আছেন এমডি ইমরান, এছাড়া আমাদের সঙ্গে আছেন এ ওমর ফারুক, এবং আমাদের সঙ্গে আছে তিনি যে মানে হরর স্টোরি পছন্দ করেন সেটা জানিয়েছেন জান্নাত মিম আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন আমি আর আমার ছোট ভাগ্নি 7 বছর বয়স, আমরা ফুট এফএম শুনছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। মোহাম্মদ রফিউর রহমান রাহাত আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকেই, তার মধ্যে এমডি নাহির আমাদের সঙ্গে আছেন। লাস্ট ইমেলটার কথা তিনি বলছেন, সেটাকে আগে পড়েছিলাম, আমার কাছে মনে হচ্ছিল, আমার কাছেও যদি পড়ে হয়ে তাহলে খুবই সরি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রায়হান সুলতান, এছাড়া আমাদের সঙ্গে আছেন শান্তা ইসলাম, আমাদের সঙ্গে আছেন এবং তিনি কাতার থেকে শুনছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এবং আচ্ছা তিনি কাতার থেকে শুনছেন এবং তিনি এই মুহূর্তে আমার সাথে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন তিনি। আশিক আমাদের সঙ্গে আছেন আছেন দেখতে পাচ্ছি তিনি, এবং আশিককে চমৎকার কথা লিখেছেন যে বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার, আমি ভূতের ব্যাপার শুনবই। বাহ, চমৎকার, স্লোগানের মতো হয়েছে, কিন্তু বিশ্বাস করা না করাটা আমার ব্যাপারে, আমি ভূতের শুনবই। খুবই ভালো লাগতো কথাটা শুনে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তারিক ইসলাম, এবং ভূত এফএম শুনতে খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে আছেন সেগুপ্তা, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আকিফিস্তান আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, সোহান, এছাড়াও তাব্বির আমাদের সঙ্গে আছেন, সাদাত আলম প্রতীক আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মোতাকাব্বির হোসাইন আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ রাপ্পুর রহমান রাহাত সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের ফেসবুকের যে রেডিও ফুর্তির পেজটা, সেই রেডিও ফুর্তির পেজেও আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, লিখছেন, কমেন্ট করছেন, এবং আমাদের সঙ্গে আছেন সাইদুল হাসান, অ্যাপ দিয়ে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন আশিক সোহান শুনছেন, তাদিকুজ্জামান তারেক আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি শহীদ তালুকদার, এমডি রনি আমাদের সঙ্গে আছেন, জান্নাতুল পারিয়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফাহিম রাজ, এবং তিনি মকবাজার থেকে শুনছেন। এমডি শফি তালুকদার আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অপ্লব রূপন, এবং তিনি বগুড়া থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন অঙ্কন বিশ্বাস, আমাদের সঙ্গে আছেন তাইদুল হাসান, মুস্তাফিজ শাওন আমাদের সঙ্গে আছেন তানভীর আলম সবুজ, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জয় লাইভ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুনতাকির খান তরুণ, আছেন আমাদের সঙ্গে টি আর তৌসিফ, আমাদের সঙ্গে আছেন তাইদুল হাসান, সৌরভ আচার্য সোহান আমাদের সঙ্গে আছেন, সৈকত আলী আমাদের সঙ্গে আছেন, সেলিম হাসান রাজ আমাদের সঙ্গে আছেন, হৃদয় আমাদের সঙ্গে আছেন, এফ এম রহমান ফুয়াদ আমাদের সঙ্গে আছেন এমডি হোজাইফা সহ আরো অনেকে। আমরা চলে যাবো আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম রাইতুল ইসলাম, আমি এসেছি লালবাগ থেকে। ফার্স্ট অফ অল আমাকে ইনভাইট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। জি, আজকে আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এটি আমার গ্রামেরই একটা ঘটনা, এবং আমার নিকটস্থ এক কাজিনের সাথে এই ঘটনাটা আসলে ঘটে। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে
এটা পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলার ফুলখালী গ্রাম। জি। তো ঘটনার সুবিধার্থে আমি এটা বলে রাখি রাসেল ভাই যে আমাদের উপজেলায়, পুরো রাঙাবালী উপজেলায় এখনো পর্যন্ত আপনার কারেন্ট পৌঁছায়নি। এটা সৌর বিদ্যুতে চলে। তো এটা আসলে সাধারণত রাতে এমনিতেই অনেক অন্ধকার থাকে। জি। তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটা যেদিন ঘটে সেদিন ছিল একটা স্পেশাল দিন। স্পেশাল দিনটা হচ্ছে যেমন এটা ছিল একটা অমাবস্যার দিন। জি। অমাবস্যা হচ্ছে এটাকে বলে, আমাদের এলাকা প্রচলিত বলে যে মণি অমাবস্যা, মানে মণি অমাবস্যা। মণি অমাবস্যার বিশেষত্বটা একটু বলবেন? এটার বিশেষত্ব যেমন আমি জানি না এটা জি, সম্পর্কে। এটা হয়তো অনেকেই এটার সাথে পরিচিত নয়, জি। কারণ এটার বিশেষণ হচ্ছে যে আপনার সবগুলো অমাবস্যার ভিতরে এটা সবচেয়ে বেস্ট। যারা আপনার ওঝা কিংবা যারা জিন হাজির করে জি। অথবা যারা বিভিন্ন ধরনের রিচুয়াল করে তাদের জন্য এটা স্পেশাল। তাদের জন্য এটা স্পেশাল, কারণ এই দিনে হয়তো এই এন্টিটি গুলো বেশি ঘুরে বেড়ায়। তো ওই দিন রাতে আমাদের বাসায় আমার মা আসলে আমাদের এলাকারই একটা স্পেশাল এটাকে খাবার, এটা অনেকে জানে কিনা আমি জানি না, এটাকে বিস্কি বলা হয়। এটা হচ্ছে আপনার চাল, চিনি এবং গুড়ের আপনার মিশ্রণে এটা আর কি তৈরি করা, এটা ধরনের খাবার, মিষ্টি জাতীয় খাবার। তো ওই দিন, তো যেহেতু আমার যে কাজিন ছিল, তো ওনার সাথে আমাদের ফ্যামিলির সাথে খুব একটা ঘনিষ্ঠ রিলেশন। তো ওই দিন উনিও আমাদের বাসাতে গিয়েছিলেন ওই জি। বিস্কি খাবার জন্য। জি। তো সন্ধ্যার পরে আমি আমার ভাই, আজকে উনি একটিতে আসছেন আমার সাথে, আমি, আমার ভাই এবং আমার ফ্যামিলির সবাই, আমার সেই কাজিনও ছিল। তো আমরা সবাই একসাথে আমরা সেই বিস্কি একসাথে সবাই খেলাম। খাবার কি? জি জি, বিস্কি বলা হয় এটা। এটা কি জিনিস? এটা আমি একটু আগে হয়তো বলেছি রাসেল ভাই, এটা হচ্ছে এক ধরনের খাবার, সেটা আপনার চাল, চিনি এবং আপনার গুড় এগুলো দিয়ে বানানো হয়। আচ্ছা, এটা আমি আরো একবার শুনে নিলাম। জি, তারপরে জি, বলেন। এটা 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 হয়, এটাকে বলা হয় বিস্কি। তো ওটা হচ্ছে, ওটা খাবার পরে তো আমার যে কাজিন ছিল, তো উনি মানে ওঠার জন্য খুব তাড়াহুড়া করলো। তো তখন আমার মায়ের ব্যাপারে আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমার মা আপনার কোনো কিছু ঘটার আগে এই বিষয়গুলো আসলে জানতে পারে, কারণ আমার মা একটা জিনিস যারা যদি কখনো সময় হয় নেক্সট টাইম আমি সেই ঘটনাটা বলবো। বাট তো আমার মা অনেক করে নিষেধ করলেন। আমার মা আসলে বুঝতে পারছেন যে ওর সাথে সামথিং রং, কোনো একটা ঝামেলা আছে। কোনো একটা ঝামেলা হতে যাচ্ছে, বাট উনি আসলে শুনলেন না। তো মা বললেন যে তুই যাস না, দেখ, ওনার নাম ছিল হিরণ। তো তুই হিরণ, তুই যাস না, তুই রাইতুল এবং মিঠুন আমার বড় ভাই, ওদের সাথে ঘুমিয়ে পড়। উনি আসলে শুনলেন না, উনি মানে অনেকটা উপেক্ষা করেই উনি চলে গেলেন বাইরে। তো চলে যাওয়ার পরে এটা আসলে উনি চলে যাওয়ার হয়তো 10 থেকে 20 আধা ঘন্টা এরকমের পরে আমরা একটা শব্দ শুনতে পেলাম আমরা বাসা থেকে। আচ্ছা। শব্দটা হচ্ছে অনেকটা গোয়ানির মতো, মানে মানুষ কেউ যদি আহত হয় কিংবা চিৎকার করে ভয় পেলে এরকম একটা সাউন্ড আসলে আমরা শুনতে পাচ্ছি, মানে পুরো স্পষ্ট না। আচ্ছা। তো আমরা ওই দিন রাতে আর বের হলাম না, কারণ হচ্ছে যে এটা একটা মহি অমাবস্যার দিন। জি। সাধারণত আমাদের গ্রামে প্রচলিত, মানে এই দিনেও কেউ এরকম বের হয় না। তো আমার ওই ভাই ছিল খুব সাহসী, এই জন্য আসলে উনি বের হতে সাহস দেখিয়েছিলেন। তো আসলে পরে ওইদিকে ওনার সাথে যেটা ঘটে, তো আমি রাসেল ভাই, আমি এখানে একটা জিনিস স্কিপ করে দিয়েছি, যেটা হচ্ছে আমার বাড়ির বর্ণনাটা আমি একটু দিই ছোট্ট করে। সেটা হচ্ছে আমার বাড়ির সামনে একটা পুকুর আছে, জি। পুকুরের কর্নারে হচ্ছে আপনার একটা খেজুর গাছ, আর আরেক কর্নারে হচ্ছে আমাদের কবরস্থান, পারিবারিক জি। কবরস্থান, আমাদের যে বাড়ির সেই পারিবারিক কবরস্থান। তো উনি যখন আমাদের বাড়ির দরজার খেজুর গাছের সামনে আসছেন, আসার পরে তো উনি দেখলেন যে কেউ ওনার নাম ধরে ডাকছে, যে কে, তুই তো আজকে অনেক বিস্কি খেয়েছিস, আমার জন্য কি এনেছিস, আচ্ছা। মানে এরকমের কিছু একটা প্রশ্ন করলো। তো উনি আসলে এটা তো অবাক হলেন না, কারণ উনি জানেন যেহেতু আজকে অমাবস্যার দিন, তো আমার মনে হয় কেউ আমাকে এরকম ভয় দেখানোর চেষ্টা করছে। মানে উনি আসলে বেসিক্যালি এগুলোতে কোনো পাত্তাই দিতেন না, মানে আচ্ছা। উনি এরকমের একটা লোক ছিলেন। তারপরে উনি সামনে গেলেন আর কি, তো খেজুর গাছের সামনে গেলেন, তখন একটা অস্পষ্ট একটা ছায়ার মতো তিনি দেখতে পেলেন। তো অস্পষ্ট একটা ছায়া, বাট ওটা মানুষের মতোই, আপনার ওটা ফর্ম যেটা, এটা মানুষের মতোই, বাট ওইটা মানে পুরোপুরি চেহারাটা তিনি দেখতেছিলেন। জি। তো একটা সময় উনি যখন ওইটার সামনে গেলেন, সামনে যাওয়ার পর উনি ভাবতেন যে হয়তো আমাদেরই আরেক বড় ভাই আছে, ওনার নাম জাকির। তো উনি মনে করছেন যে উনি, যে আজকে তো অনেক অন্ধকার, এই কারণে আমার চেহারাটা দেখা যাচ্ছে না হয়তো। তো উনি ওটার সামনে গেলেন, সামনে কি জাকির, তুই আমার সাথে দুষ্টামি করছিস, এটা বলার সাথে সাথেই ওইটা হচ্ছে ওনাকে জোরে একটা ধাক্কা মারলো, মানে আচ্ছা। পুকুরের দিকে ধাক্কা মারলো, যাতে উনি গিয়ে পুকুরে পড়ে যায়। মানে আচ্ছা। এভাবে আর কি ওনাকে ধাক্কা মারলো। ধাক্কা মারার পরে উনি ভাবলেন যে ও আজকে একটু বেশি করতেছে, মানে ধাক্কা মারে এরকম, এটা এটা কি ধরনের বদ অভ্যাস। তো উনি আসলে উনি উঠলেন,
ওঠার পরে উনি বললেন যে আমার সাথে দুষ্টামি করতেছিস, আমিও তোকে আজকে পুকুরেই ফেলাবো। তো উনি তখন ওই জিনিসটার গায়ে হাত দিলেন হাফ টাইম। তো গায়ে হাত দেওয়ার পরে উনি যেটা ফিল করলেন রাসেল ভাই, সেটা মানে উনি দেখলেন যে ওর গায়ের লোম, এটা অনেক লোমস একটা শরীর, এবং শরীরের লোম গুলো হচ্ছে আপনার অনেক লম্বা লম্বা লোম। ওই সময় তিনি আসলে কোনো চেহারা দেখতে পাচ্ছিলেন না, তো উনি বুঝেন নাই। তো লোম যখন তিনি দেখলেন তখন আসলে বুঝতে পারলেন যে না, এই জিনিস কোন একটা ঝামেলা আছে। জি ঝামেলা আছে, এটা প্যারানর্মাল কোনো একটা কিছু। তখন তিনি বুঝতে পারলেন যে এটা জাকির না। তো তখন ওটার সাথে কতক্ষণ ওনার ধাক্কাধাক্কি হলো। ধাক্কাধাক্কি হওয়ার এক পর্যায়ে উনি অনেকটা দুর্বল হয়ে পড়লেন। অনেক শক্তিশালী লোক কিন্তু উনি, বাট ওই সময় আসলে উনি অনেক দুর্বল হয়ে পড়লেন। দুর্বল হওয়ার পরে আসলে উনি তখন আল্লাহ আল্লাহ করতেছিলেন, যে দোয়া দুরুদ দানে দোয়া দুরুদ পড়ার চেষ্টা করছিলেন, বাট ওনার মুখ দিয়ে কিছুই বের হলো না। একটা সময় ওইটা ওনাকে ধাক্কাতে ধাক্কাতে একেবারে পুকুরের পাড়ে নিয়ে আসে। তো আমাদের পুকুরের পাশে আর একটা রেন্টি গাছ ছিল। তো রেন্টি গাছটা উনি তো ওই সময় চেষ্টা করেন যে যতটা সম্ভব রেন্টি গাছটাকে ধরে যাতে ওটা নাকি পুকুরে না ফেলতে পারে। তো তখন ওইটা আবার বললো যে আজকে তোকে পুকুরে ফেলেই আমি মারবো, তুই আজকে বিক্রি খেয়ে এসেছিস, আজকে মনে অবস্থা তুই কাজটা ভালো করেছিস, তোকে আজকে পুকুরেই ফেলবো। তো এমন সময় উনি আসলে চিৎকার দেন জোরে। ওই চিৎকারটা আসলে আমরা শুনতে পাই গোঙানির শব্দের মতো। তো উনি আসলে মানে নিজে যা যা জানেন, যে দোয়া কালাম বা যে সূরা যেগুলো জানেন, উনি আসলে সব পড়া শুরু করলেন। আল্লাহ আল্লাহ করে উনি সোজা আসলে আরেকটা জিনিস আমাদের গ্রামে বা আমাদের এখানে প্রচলিত আছে, সেটা হচ্ছে যে এই যেই জিন বলেন বা যে প্যারানর্মাল যে জিনিসগুলা বলেন, এগুলো হচ্ছে ওরা আপনার ওটা হচ্ছে বলে সরকারি রাস্তায় ওরা উঠেন, মানে ওরা বাইরে কিংবা এরকম সাইড থেকে ওরা আপনাকে অ্যাটাক করবে, কিন্তু কখনো রাস্তার ভিতরে ওরা উঠবে না। এটা হচ্ছে আর একটা বিষয়। তো ওটা ওনার পিছে দৌড়ালো। পিছে দৌড়ানোর পরে ওনারা আমাদের ওখানে একটা চৌমাথা বলে ওটাকে, আমাদের চৌমাথা, ওখানে একটা মেশিন ছিল আপনার ধান ভাঙার, বেগে চাল করার যে মেশিনটা। আর আরেকটা জিনিস হচ্ছে এগুলোর ব্যাপারে এরা লোহাকে ভয় পায়, মানে লোহা বা আগুন এগুলো দেখলে এরা আসলে অনেক ভয় পায়। তো তখন ওটা যখন ওনার পিছে গেল, তো উনি ওই পিছের সামনে এসে, উনি তো কিছু দেখতে পাচ্ছিলেন না, ওই মেশিনটার সামনে এসে তিনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে তিনি আসলে অস্পষ্ট ভাবে শুনতে পেলেন যে ওইটা বলতেছে যে আজকে তোর ভাগ্য অনেক ভালো, তুই ওই মেশিনটাতে যদি তুই আজকে ওখানে না যাই তাহলে তুই আসলে আজকে বেঁচে ফিরতে পারতি না। পরে আসলে উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। জি, পরের দিন আসলে সবাই ওনাকে যখন নেয়, উনি আসলে 2-3 দিন পরে ওনার হুঁশ ফিরে, বাট উনি তখনও অসুস্থ ছিলেন। তো তখন তিনি ওই ঘটনাটা বলেন, কিন্তু 2-3 দিন আগে আসলে আমরা কিন্তু বিষয়টা করতে পারছি। এটা হচ্ছে যে আমার যে মায়ের সাথে যেই জিনিসটা বা যেটা আমার মায়ের সাথে আছে, ওই জিনিসটা হচ্ছে আপনার ওটা আমাদেরকে ইনফর্ম করে পরে। আর এটা হচ্ছে প্রত্যেক অমাবস্যার সময় এটা আমার মায়ের ইয়াতেই থাকে, মায়ের শরীরে থাকি, শরীরে ওইটা এসে বিভিন্ন ধরনের ইনফরমেশন বা বিভিন্ন ধরনের কথা আমাদেরকে জানায়। তো ওটা মায়ের শরীরে এসে, জি ওটা এখনো আছে। ওটা আসলে আমার মায়ের, জানি না এটা দুর্ভাগ্য নাকি, এটা আসলে এখনো আমার মায়ের সাথে একটা প্রজেক্ট। তো ওইটা যখন আসলো এসে বললো যে ওকে তো আমি বারণ করছিলাম, ওকে আমি অনেকবার বারণ করছি, কিন্তু তারপরেও ও আসলে আমার কথা শোনেনি। তো ওকে আমার ভাই, ওনার হচ্ছে আরেকটা কথা বলে রাখি যে আমার মায়ের সাথে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার ওরা 2 ভাই। তো 2 ভাই ওরা আমার মায়ের সাথে যেটা আছে ওইটা আমাদের পুকুর পাড়ে একটা তুলো গাছ আছে ওইটাতে থাকে, আর ওর যে ভাই ওইটা হচ্ছে আপনার আমাদের খেজুর গাছ ওখানে থাকতো। ওর ভাইটা হচ্ছে একটু বদ প্রকৃতি, মানে মানুষকে ভয় দেখাতে কিংবা মানুষের সাথে ইয়া করতে ওর পছন্দ করে। তো ওটা আমার মায়ের সাথে যেটা ইয়া করে, ও বললো যে ওই আমার ভাই ওকে ও মিষ্টি জিনিস খেয়ে গেছে কিন্তু ও পানি খায়নি, আর ওরা আমি বারবার বারণ করছি, আর আজকে ছিল মনে অবস্থার দিন, তো এই জন্য ওকে ও অ্যাটাক করছে। এরপরে আসলে আমার ওই ভাই প্রায় দীর্ঘ 6 মাস পর্যন্ত আসলে উনি জ্বর প্লাস বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা উনি ভুগছেন, এবং অনেক ওঝা প্লাস অনেক কিছু উনি ইয়া করছেন, বাট উনি 6 মাস তারপর ওনাকে ভুগতে হয়েছে। আর আরেকটা জিনিস বলে আমি আসলে শেষ করতে চাই রাসেল ভাই, সেটা হচ্ছে যে আমার মায়ের সাথে যেই জিনিসটা, এটা আসলে আমরা আমাদের ফ্যামিলির সবসময় আমাদের ফ্যামিলির দিকে ওরা শেপ করে। এই যেমন আমি যে ঢাকাতে থাকি, তো অনেক সময় আমার মায়ের ওটা আসলে
আমার মায়ের সাথে যখন বর করে তখন এসে বলে আমার কথা, বিভিন্ন ধরনের কথা বলে হুম। যে ও বাসায় একা ছিল, ওকে আজকে আমি দেখেছি ও আজকে দরজা না দিয়ে ঘুমিয়ে গেছে। তো এটা আসলে আমার মার জানার কথা না। তো পরের দিন হয়তো আমাকে ফোন দিয়ে বলে যে তুমি কি কালকে রাতে দরজা না দিয়ে ঘুমিয়েছো, তো হুম। এটা তুমি কিভাবে জানলে? আমি তো সকালে আসলেই দেখি যে দরজা আমি লক করি নাই। পরে আসলে এই জিনিসগুলো হয় এবং দেখা যাচ্ছে, যেমন আমি এত জানি না, আমি এটা ফিল করতে পারতেছি যে আমরা যখন রাতে কখনো বের হই, যেমন আজকে আপনাদের স্টুডিওতে আসলাম, হুম। তো হয়তো ওই জিনিসটা হয়তো আমাদের সাথে, আমার ভাইও আসছে, তো আমাদের সাথে আসলে ওই জিনিসটা হয়তো এখানেও আচ্ছা, তো এটাই ছিল আসলে এখানেও আসছে জি, আমি মোটামুটি ফিল করতে পারতেছি হয়তো এটা এখানে এসেছে। এবং আপনাদের কোনো ক্ষতি তো করে না, না তাই না, না? এটা আসলে আমাদের কোনো ক্ষতি করে না এবং এটা আমার মায়ের সাথে আর কি এটা আসলে আমার মায়ের সাথে এমন ভাবে প্রজেক্ট, এটা আমার মায়ের হয়তো মৃত্যু ছাড়া এটা আসলে মানে অ্যাটাচমেন্টটা এরকমই। অ্যাটাচমেন্ট এইরকম। এবং এটার পিছনে আরো একটা ঘটনা আছে। তো যদি নেক্সট টাইম আসলে সময় পাই কিংবা আমাকে ইনভাইট করা হয়, তাহলে আমি নেক্সট টাইম ইনশাল্লাহ ওই ঘটনাটা শেয়ার করব। আর আমি সবার কাছে চাচ্ছি আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, কারণ আমার মা আসলে খুবই একটা দুর্বিষহ একটা জীবন আসলে উনি নির্বাহ করতেছেন। কারণ এই জিনিসগুলো থাকলে আসলে দেখা গেছে কেউ মারা গেছে, উনি হুম। সেখানে যেতে পারেন না, বা কোথাও নতুন বাচ্চা হয়েছে, সদ্যজাত বাচ্চা হয়েছে, ওখানে তিনি যেতে পারেন না, বা এরকমের অনেক কিছু, রাতে একা থাকতে পারেন না কোথাও। জি। আসলে এই জন্য আসলে আমি চাই যে ভূত এফএমের যারা লিসেনার আছে তারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং আমার মা যাতে আবার সুস্থভাবে ফিরে আসতে পারে। এই জিনিসটা হয়তো আমাদের কোনো ক্ষতি করে না, বাট কেউই চায় না যে এরকম একটা কিছু বহন করতে বা সঙ্গে রাখতে, তাই তো? ধন্যবাদ। জি, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে ফাইনালি দ্য টাইম ইজ হিয়ার। The big cat will be coming out of the box. Thank you so much for all the messages and congratulations to all the lucky winners out there. So guys, brace yourself and only 3 days to go. আপনারা সবাই জানেন, I am super excited about the launch of the leading sports brand in the world, Puma's first ever store in Bangladesh. Oh my god. অনেকদিন ধরে নিশ্চয়ই আমরা ওয়েট করছিলাম এটার জন্য, and that right. At the Bonani 11 on 7th of April, আমি ইনশাল্লাহ আশা করছি যে ডেফিনেটলি আমি এটা ভিজিট করবো, and আপনারাও আশা করছি ভিজিট করবেন। এবং আমার কাছে স্পোর্টসের মানে জিনিসগুলো এমনিতেই অনেক প্রোয়াক্টিভ হয়, তাই না? আমার সে আর কুমার তো কোনো কথাই নাই। এবং আশা করছি যে আপনারা সবাই আসবেন এবং যাবেন কোনো একটা সময় 7 তারিখের পর থেকেই। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়, আমাদের পরের অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ রাসুল ভাই। হ্যালো লিসেনার, আমি দুর্লভ। আমি এসেছি নিকুঞ্জ 2 ঢাকা থেকে। জি। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো এটা আমার এক বড় ভাইয়ের কাছে শোনা। জি বলেন। তো ঠিক আছে। তো কিছু রেস্ট্রিকশন থাকার জন্য আমি ওনার নাম এবং ঘটনার প্রেক্ষাপট আমি মেনশন করছি না। তো ঘটনা শুরু করছি। ঘটনাটা মূলত 2003 সালে। তো তখন 2003 সালের ডিসেম্বরে জি। ওনারা বার্ষিক পরীক্ষার পর সিদ্ধান্ত নিলেন ওনার দাদা বাড়িতে যাবেন। তো ওনার দাদা বাড়ি কোথায় সেটা আমি মেনশন করছি না। তো তখন ওনার দাদা অসুস্থ ছিলেন। তো ওনারা যাওয়ার ঠিক 2 থেকে 3 দিন পর ওনার দাদা মারা যায়। আচ্ছা। তো দাদা মারা যাওয়ার পর ঠিক তার 2 থেকে 3 দিন পর ওনার সাথে প্রবলেমটা শুরু হয়। জি। দেখা যেত ঠিক মাগরিবের আজানের সময় উনি মিসিং, বাসা থেকে ওনাকে খুঁজে পাওয়া যেত না। তো অনেক খোঁজাখুঁজির পর ওনাকে পাওয়া যেত ওনার দাদার কবরের পাশে উনি বসে আছেন। তো এরকম প্রায় 1 সপ্তাহের মধ্যে প্রায় 4 দিন এরকম চলতে থাকে। তো তখন সবাই ভাবে যে হয়তো দাদা তার কাছে অনেক প্রিয় ছিল, এই জন্য হয়তো দাদার এমন মৃত্যু উনি এত সহজে মেনে নিতে পারেনি, এই জন্য উনি দাদার কবরের পাশে বসে থাকে। তো একটা সময় পর ওনারা সিদ্ধান্ত নিলেন ওনারা আবার ওনাদের বাসায় ব্যাক করবেন। তো বাসায় ব্যাক করার পর ওনার সাথে প্রায় 1 থেকে 1.5 মাস পর আবার প্রবলেম শুরু হয় যে উনি বাসার ভিতর থেকে হঠাৎ করে মিসিং। ঠিক সন্ধ্যায় মাগরিবের আজানের সময় অনেক খোঁজাখুঁজির পর ওনাকে খুঁজে পাওয়া যেত না। তো ওনার দাদি তখন বুঝতে পারে যে এটা হয়তো কোনো একটা প্রবলেম হচ্ছে না, হয়তো এরকম বাসা থেকে একটা মানুষ কোনোভাবে মিসিং হতে পারে না। রাইট। বাসার ভেতর থেকে যদি কেউ বের হয়ে যায়, মেন ডোর যদি কেউ লক করে তাহলে লক থাকবে, নয়তো মেন ডোরটা খোলা থাকবে, কিন্তু মেন ডোরটা ভেতর থেকে লক করা, কিন্তু কেউই লক করেনি। আচ্ছা। তো ওনারা বুঝতে পেরে একটা হুজুরের কাছে যায়। তো হুজুর ওনাকে সূরা টুরা পড়ে পানি পড়া দেয় এবং সেই সাথে একটা তাবিজ দেয়। তো উনি যখন সন্ধ্যার সময় প্রাইভেট পড়ে আসতেন
তো আসার সময় যখন ওনার ফ্রেন্ডদের সাথে আসতেন তখন ওনার প্রবলেম হতো না, যখন উনি একা আসতেন বাসায় ওই সময় ওনার বাসায় আসার জন্য যে একটা বটগাছ ছিল, ওই বটগাছের সামনে আসার পর ওনার তাবিজটা অটোমেটিক খুলে পড়ে যেত, মানে ওনার তাবিজটা পাওয়া যেত না। বাসায় আসার পর দেখতো যে ওনার হাতে সেই তাবিজটা নেই। তো এরকম প্রায় 2 থেকে 3 দিন হুজুরের কাছে যাওয়া হলো এবং তাবিজ দিতে থাকলো, কিন্তু তাবিজ থাকে না। তো একটা সময় হুজুর বলল যে স্বর্ণের চেনের মাঝে তাবিজ বেঁধে গলায় পরিয়ে দিতে হবে। তো সেভাবেই করলো, স্বর্ণের চেনের মাঝে তাবিজ বেঁধে দিল। তো এরপর প্রায় প্রবলেমটা একটু কমে এসেছে, দেখা গেল তখন মাসে 1 থেকে 2 বার এই প্রবলেমটা হতো। তো আস্তে আস্তে তখন 2 বছর পার হয়ে যায়। উনি তখন ফিল করে যে না, ওনার সাথে এরকম প্রবলেম আর হচ্ছে না। তো উনি সিদ্ধান্ত নিলেন যে উনি তাবিজটা খুলে রাখবেন। তো খুলে রাখার পর ওনার সাথে প্রবলেমটা আরো বড় আকারে শুরু হয়। দেখা গেল এমন প্রবলেম হলো যে উনি যখন পড়ছেন তখন মানে ওনার মনে হচ্ছে যে রুমে একজন কেউ এসেছে, এবং রাতে ঘুমানোর সময় হঠাৎ করে উনি ফিল করতেন যে মানে ঘুম ভাঙার পর ফিল করতেন যে ওনার রুমে কি একজন হাঁটছে, বা উনি একটা শ্যাডো দেখতে পেতেন, কিন্তু সেই শ্যাডোটা কি ছেলে নাকি মেয়ে সেটা উনি বুঝতে পেতেন না। আচ্ছা। তো এরপর একটা সময় ওনার সাথে কথা বলা শুরু হয় ওই অশরীরীটা। তো কথাটা ছিল এমন যে মানে একটা মেয়ে ভয়েস। ওনার ভাষ্য মতে মানে কোনো মানুষের ভয়েস এত সুন্দর হতে পারে এটা মানে ওনার ধারণা ছিল না। তো মেয়ে ভয়েসটা ওনাকে অনেক কিছু বলতো। তো একটা সময় উনি যখন পড়তেন হঠাৎ করে ওনার রুমে আসার পর উনি ভয় পেয়ে যেতেন। তো সেই মেয়ে ভয়েসটা তখন বলে উঠতো, কি রে ভয় পেয়েছিস? ভয় পাবি না, তুই পড়, আমি আছি এখানে। তো উনি তখন মনে মনে এটা ভাবতেন যে ভয় পাবো না, তুই তো ভয়ের কারণ। এই কথাটাই মনে মনে ভাবনাটা সেটা আবার রিপিট করতো যে কি বলছিস মনে মনে, আমি ভয়ের কারণ। তো উনি তো এরপরে মনে মনে মানে ভাবনাটা ছেড়ে দিলেন। তো সেটা আবার ওনাকে এটাও বলতো যে আমি যে তোর সাথে আছি বা কথা বলি এটা তুই কাউকে বলবি না। তো ঠিক আছে, উনি ভয়ে কাউকে বলে না তখন বিষয়টা। তো একটা সময় তখন এমন হয়েছিল যে একদিন উনি মিসিং, সেই মাগরিবের আজানের সময় থেকে উনি মিসিং। ওনাকে রাত 12টা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তো ঠিক 12টার পর ওনাকে খুঁজে পাওয়া গেছিল। ওনার বাসার পাশে একটা বাঁশঝাড় ছিল, সেই বাঁশঝাড়ে উনি সেন্সলেস অবস্থায় ছিলেন। কিন্তু এর আগে ওই বাঁশঝাড়ের সবাই খোঁজাখুঁজি করার পরও সেই সময় দেখতে পাইনি, কিন্তু পরবর্তী সময় দেখতে পেয়েছিল। আচ্ছা। তো বাসায় নিয়ে আসার পর উনি তখন ওনার মার সাথে বিষয়টা শেয়ার করেন যে আমার সাথে এগুলো হচ্ছে, এরকম কথা বলছে আমার সাথে। তো সেটা আবার আমি মানে মিস করে গেছে জিনিস, সেটা ওনাকে বলতো যে আমি যে তোর সাথে কথা বলি এটা যদি তুই কাউকে বলিস তাহলে তোর ক্ষতি হবে, আমি তোর ক্ষতি করব। তো উনি ভয় পেয়ে ওনার মার সাথে বিষয়টা শেয়ার করে যে আমার সাথে এরকম সমস্যা হচ্ছে। তো শেয়ার করার পর প্রবলেমটা শুরু হয়েছে ঠিক উনি যখন রাতে ঘুমায়, ওনার শরীরে ঘুমের মধ্যে কেউ 3টা নখের আঁচড়ের দাগ পাওয়া যেত, মানে ঘুমের সময়। আর এমন হতো যে মানে ওনাকে গালে চড় দিত, তো 3 আঙ্গুলের দাগ বসে যেত গালে। তো বসে যাওয়ার পর আবার উনি যখন পড়তে থাকতেন তো সবাই দেখতো যে উনি পড়ার সময় উনি ফিল করতেন যে কেউ একজন ওনার মাথায় চুল ধরে ঝাঁকাচ্ছিল। আচ্ছা। কিন্তু বাসার অন্য মেম্বাররা দেখতে পেতেন যে উনি নিজেই নিজের চুল ধরে ঝাঁকাচ্ছে। তো উনি সবকিছু শেয়ার করার পর ওনার মা সিদ্ধান্ত নিলেন যে না, এইভাবে আর হচ্ছে না, একজন ভালো কবিরাজের কাছে যেতে হবে। তো ওনারা একজন কবিরাজের কাছে গেলেন। তো কবিরাজ মানে জিন ছাড়ানোর একটা ব্যবস্থা করে। তো তখন যা যা থাকে আর কি, আপনার আগরবাতি, মোমবাতি, শুকনা মরিচ, ঝাড়ু, কাঁচা হলুদ, আরো যা যা থাকে কোরআন শরীফ, তো এগুলো নিয়ে সন্ধ্যার পর যে জিন ছাড়ানোর একটা ব্যবস্থা করেন। তো সূরা পড়তে থাকা অবস্থায় উনি একটা সময় সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর উনি সেন্সলেস অবস্থায় ওনার ভিতর থেকে একটা মেয়ে ভয়েসে কথা বলছে যে তোরা আমাকে কেন ছাড়াতে চাচ্ছিস। তো কবিরাজ বলছে যে তুই ওকে কেন মারছিস, ওকে কেন বিরক্ত করছিস। তখন বলছে যে আমি ওর কোনো ক্ষতি করিনি, কিন্তু আমি ওকে বলেছিলাম আমার কথা কারোর সাথে শেয়ার করবি না, কিন্তু সে ওর মার সাথে শেয়ার করেছে। তো এরপর কবিরাজ ওকে জিজ্ঞেস করলো যে তুই মানে ওর উপর কেন ভর করেছিস। সে বললো যে ওর দাদা যখন মারা যায় ওই সময় কবরস্থানের বাইরে আমি ছিলাম, সে যাওয়ার সময় ওকে আমার ভালো লেগেছে, এই জন্য আমি ওর উপর ভর করেছি, আমি ওকে কখনো ছাড়বো না, আমি সারা জীবন ওর সাথে থাকবো। আর যদি কেউ আমাকে তুই যদি চাস আমাকে ওর কাছ থেকে সরাতে, আমি তোর ক্ষতি করবো, আমি তোকে বাঁচতে দিব না। আচ্ছা। তখন কবিরাজ বললো যে ঠিক আছে, আমার বাঁচতে হবে না, তুই ওকে ছাড়, তুই যে কোনো মূল্যে ওকে ছাড়, না তো আমি তোকে মেরে ফেলবো। আচ্ছা। তো অনেক তর্ক বিতর্কের পর সে একটা সময় যাওয়ার জন্য রাজি হয়। তো তখন কবিরাজ বললো যে তুই যে চলে যাবি এটা কি প্রুফ রেখে যাবি। তো তখন সে বললো যে আমি চলে যাব ও আমি ওর পিঠে 3টা নখের আঁচড়ের দাগ থাকবে,
তাহলে বুঝে যাবে আমি চলে গেছি, কিন্তু আমি চলে যাব, কিন্তু আমি তোকে ছাড়বো না। হুম। তো তখন কবিরাজ যা যা করার করলেন। তো একটা সময় দেখা গেল যে ওনার পিঠে আসলে 3টা নখের আঁচড়ের দাগ ছিল। তো তখন বোঝা গেল যে সেটা ওনাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু ওনার সেন্স আসার পর উনি যেটা দেখতে পায়, সেই কবিরাজের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরে আপনার ফোস্কা টাইপ, ফোস্কা শরীরের সারা শরীরেই ছোট বড় অনেকগুলো ফোস্কা পড়ে গেছে। হুম। তো উনি যেটা পরবর্তীতে ওনার মার কাছে শুনতে পায় যে উনি যখন সেন্সলেস অবস্থায় ছিলেন, তখন কবিরাজ যখন সূরা পড়ছিল তখন ওনার শরীরে আস্তে আস্তে একটা একটা করে ফোস্কা পড়ছিল। তো তার ঠিক 1 সপ্তাহ পর সেই কবিরাজটা মারা যায়। আচ্ছা। তো এরপর মূলত ওনার সাথে কোনো প্রবলেম হয়নি, কিন্তু এখনো মাঝে মাঝে ওনার সাথে কিছু প্রবলেম হয়। যেমন ওনার মনে হয় যে ওনার রুমে কেউ রাতের বেলা হাঁটছে বা মানে কোনো একটা সাউন্ড পায় উনি। আর এখনো উনি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে উনি বুঝতে পারে যে এখানে প্রবলেম কোনো problem উনি আছে। ফিল করতে পারে। আচ্ছা, তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অলরেডি ফেসবুকে আরো নতুন কিছু মেসেজ চলে আসছে। আমাদের যে ভূত এফএমের পেজটা রয়েছে, সেই ভূত এফএমের পেজে আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের এখানে কমেন্ট করছেন। আমাদের এখানে আছেন যারা, তাদের কমেন্টগুলো আমি পড়বো কিছুক্ষণের মধ্যেই। এবং আমাদের যে টুইটারে যারা লিখছেন তাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে এভাবে মানে সবসময়ের জন্য থাকার জন্য। এবং আরিফুল ইসলাম আমাদের লিখতে অনেকদিন পর শুনছি। আমাদের সঙ্গে আছেন জ্যোতির্ময় এবং তিনি বলছেন আই লাভ ভূতাতেন। তাহিতুল মাহি আমাদের সঙ্গে আছেন, চিটাগাং থেকে তিনি শুনছেন। ইশতিয়াক আহমেদ অপু আমাদের সঙ্গে আছেন, তিনি একা একা শুনছেন। আমাদের সঙ্গে আছেন এমডি শাকিল মাহমুদ এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আবু নোমান ফয়সাল এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ আলী। এছাড়া আমাদের সঙ্গে আছেন ডিজে মিশু, আছেন আমাদের সঙ্গে এমডি মেহেদি হাসান, আছেন আমাদের সঙ্গে আব্দুল্লাহ আল লিমন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আব্দুল্লাহ আল লিমন ছাড়াও আরো অনেকেই, আশিক ইশতিয়াক আছেন, আমাদের সঙ্গে আছেন অন্ত মালিক, এমডি নাহিদ সহ আরো অনেকে। আমাদের যে রেডিও ফুর্তির পেজ এবং ভূত এফএমের পেজ, সেখানেও আপনারা অনেকে কমেন্ট করছেন। যেমন ভূত এফএমের যে পেজটি which is www.facebook.com/radio.furti, সেখানে bhutfm.russell, www.facebook.com/bhutfm.russell, সেখানে অনেকেই কমেন্ট করছেন। এমডি জুবাইল আহমেদ আমাদের সঙ্গে আছেন, আফরান হাবিব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রুমান আখন প্রিন্স, আমাদের সঙ্গে আছেন ইরফান সরকার, এমডি শরীফুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, জুবাইর আহমেদ রোমিও আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শুভ বৈদ্য। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি রহিম শেখ, বিজে রবি খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন জুবাইর খান শাহবাগ ঢাকা থেকে, আমাদের সঙ্গে আছেন এম জান্নাতুন নাইম ইন্ডিয়া সিমরা থেকে শুনছেন, তিনি অনেক মজা লাগছে। ওকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি রেশাদ খান, এহসানুল ফাহাদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরিয়ান রহমান, আমাদের সঙ্গে আছেন সিবয় টিকে আশিকুজ্জামান, আমাদের সঙ্গে আছেন ধ্রুব ঘোষ, এছাড়া আমাদের সঙ্গে আছেন শরীফা রহমান, আছেন আমাদের সঙ্গে রক বয় আবির, আছেন আমাদের সঙ্গে ক্ষতিকর আচ্ছা আমাদের ক্ষতিকর সিয়াম, আচ্ছা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই, এমডি নীরব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মুজাহিদ কবির আছেন আমাদের সঙ্গে, এছাড়াও রিপাত সহ আরো অনেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের রেডিও ফুর্তি যে পেজটা, সেই পেজে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা সবাই আছেন এবং অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছেন এবং শুনছেন। আমাদের এই পেজটির অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti। আর এখানে আছেন দেখতে পাচ্ছি খোকা, আছেন আব্দুল্লাহ জুবাইর, আমাদের সঙ্গে আছেন সিয়াম আহমেদ, লিমন শাহরিয়ার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তানভীর আহমেদ শরণ, আমাদের সঙ্গে আছেন আরিফিন আহমেদ ইমন, আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাতেল হুসাইন, ইমন অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ কবির হোসেন, শাওন আহমেদ আমাদের সঙ্গে আছেন, জয়নব ফরিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি SI আবির চৌধুরী, আছেন স্বপ্নিল সাইদ, আছেন রাফেল হুসাইন, আছেন আফরান রিদু, মোহাম্মদ শফরান উদ্দিন আবির আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তমা, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই, মিষ্টি সাথী সহ আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন। আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবার এখনই ফিরে আসবো। তো আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি FM and do footy.
দ্যাট রাইট, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। শুনছেন রেডিও ফুড ডেলিভারি টাইম, ঘড়িতে সময় রাত 1:30। আমি রাত্রে আছির সাথে, এবং আমাদের বাকি যে দুজন আরো অতিথি আছেন তারা এখন আপনাদের সাথে ঘটনা শেয়ার করবেন। তার আগে আমি একটু জানিয়ে দিই, আমাদের যদি আপনি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofuddy.fm, which is bhutfm@radioford.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা ফেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটি। আমাদের সঙ্গে আছেন আমাদের দুজন অতিথি এখন চলে এসেছেন। আমাদের দুটো ফেসবুক পেজ আছে, সেই দুটো পেজের অ্যাড্রেসও দিয়ে দিই, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.ratel। আমাদের সাথে আপনারা যারা টুইটারে যোগাযোগ করছেন তাদেরকে জানিয়ে দিই যে আমাদের সাথে ratel_bhuth_fm এখানে আপনি পেয়ে যাবেন, RUEELL এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন। এবং অনেকে লিখছেন এখন দেখতে পাচ্ছি, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ পুরোটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি যে বাকি সময়টুকু আমাদের সঙ্গেই থাকবে। এখন চলে যাব, আমাদের আরো একজন অতিথি আছেন, তার নাম শুনে আসবো আমি, কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনায় যাবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মিঠুন, লালবাগ, তহিদনগর থেকে। জি জি, আমি কি ঘটনা জি আপনার ঘটনা শুনবো। আমি যে ঘটনাটা শেয়ার করবো যে সেটা ইজ ইট রাইট মাতুল ভাই? জি বলেন। তো ঘটনাটা আমার গ্রামের, আমার ছোট ভাই একটু আগে যে ঘটনাটা বলছিল আমাদের সেই বাড়ি কেন্দ্রিক একটি ঘটনা। তো আমি একদিন রাতে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমার একটু ঝগড়া হয়, বিশেষ করে ঝগড়া বলতে বাবা আমার সাথে তর্কাতর্কি হয়। তারা আমাদের একটু রাগারাগ করার পরে আমি রাগ করে বাসা থেকে বের হয়ে যাই। জি। তো সেদিন চাঁদনি রাত ছিল, মানে বাইরে অনেক ফর্সা ছিল, যার কারণে আমি ভয় পাইনি। তখন রাত 11:45 মতো হবে। তো আমি তখন বের হয়ে গেলাম। বের হওয়ার পর আমাদের এখানে দুটো মিল ছিল। তো আমি প্রথম মিলতে গিয়ে চুপচাপ বসেছিলাম। আমার এমনিতেই মন খারাপ, আব্বা মা একটু রাগারাগ করেছেন, যার ফলে আমি সেখানে বসেছিলাম। তো কিছুক্ষণ পর সেখানে কয়েকটা কুকুর ঘেউ ঘেউ শুরু করলো হঠাৎ করে। তো আমি বিচলিত হলাম না, আমি ভাবলাম যে বিষয়টা সিম্পল, কুকুর ঘেউ ঘেউ করতেই পারে স্বাভাবিক। কিন্তু মানে যখন এটা দেখলাম যে অত্যাধিক পরিমাণে ঘেউ ঘেউ করতেছে, তো আমি সিদ্ধান্ত নিলাম যে না, সামনের মিলতে গিয়ে আমি বসি। তো তারপর আমি সাথে সাথে সেখান দিয়ে উঠে সামনের মিলতে গিয়ে বসলাম, এবং সেখানেও আমি গিয়ে চুপচাপ ঝিম মেরে বসে রইলাম, যেহেতু আমার মনটা খারাপ। তো সেখানেও ওই একই অবস্থা আছে ভাই, কিছুক্ষণের ভিতরেই সেখানে আবার আমি কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলাম। তো এবার আমি আমার মেজাজটা হারিয়ে ফেললাম যে না, যে কি হচ্ছেটা কি আমার সাথে, আমি যেখানে যাচ্ছি সেখানে আমার সাথে। আমি সিদ্ধান্ত নিলাম, আমি যেহেতু রাগ করে বাসা থেকে বের হয়েছি, তো আমি এখানে এত তাড়াতাড়ি বাসায় যাওয়া যাবে না। আমার বাজারেতে আমার একটা বন্ধুর দোকান আছে, আমি আপাতত গিয়ে ওর সাথে বসবো অথবা গল্প করবো। তো আমি মিল থেকে পাশেই একটা বড় মাঠ আছে, খালি মাঠ, ওই আমি ভাবছি ওই মাঠটা পার পেরিয়ে রাস্তা উঠে তারপর দোকানে চললাম। তো আমি গেলাম সেখানে, যাওয়ার মিল নামলাম। ওই বিলের ভিতরে আবার একটা বাড়ি ছিল, ওখানে একজন স্থানীয় হুজুর ছিলেন, ওনার বাড়িটা ছিলেন। তো আমি যখন ওনার বাড়িটা ক্রস করতেছিলাম, বাড়ির পিছনে জাস্ট পিছনে যখন আমি ক্রস করছিলাম, তো হঠাৎ একটা শব্দে বিচলিত হয়ে যায়। মানে যদি কেউ কারো দিকে ঢিল ছুঁড়ে মারে অনেক জোর, তাহলে যেরকম একটা শব্দ হবে। আমি দেখলাম যে আমার পাশেই একটা ঢিল পড়ে রয়েছে। তো তখন আমি বেশ ভয় পেয়ে গেলাম এবং ভাবলাম যে না, হয়তো বা খারাপ কোনো কিছু হচ্ছে, যেহেতু বাবা মার সাথে তর্কাতর্কি করছি, আমার বাসায় ফিরে যাওয়া উচিত। তো আমি বাসায় ফিরে যাব, আবার ভাবতেছি না আমি তো রাগ করছি, এত তাড়াতাড়ি বাসায় ফিরে যাব না। তো আমি এরকম ভাবতে ভাবতে আমি আর ওই আমার বন্ধুর দোকানের দিকে আগানোর সাহস পেলাম না। আমি আমার বাড়িতেই ফিরে যাচ্ছিলাম। তো বাড়িতে ফিরে যাওয়ার পর ওই পথে মধ্যে যখন আমি আসলাম, তখন আমি ভাবলাম যে না, আবার একটু মিলের কাছে দাঁড়াবো। তো ভাবলাম না যে না, বাড়িতে গিয়ে বসি, ঘরের ভিতরে ঢুকবো না, আমি জাস্ট বাইরের অপেক্ষা করবো। যখন দেবদুলে গানা ঘুমিয়ে গেছেন তখন আমি ঘরে ঢুকবো। তো আমি যখন দরজা দিয়ে ঢুকছিলাম, তো দরজা দিয়ে ঢোকার সময় আমি জাস্ট দেখলাম যে পাশে দুইটা কুকুর এবার শুধু শুধু বুকে গু করছে, এবার বেশি না। তো আমি দরজা দিয়ে প্রবেশ করলাম। এবার আমি আমার বাড়ির কাছাকাছি থাকাতে তেমন তো ভয় পেলাম না। তো জাস্ট তারপর আমার ছোট ভাই মেনশন করেছে যে আমাদের বাড়ির পাশে একটা কবরস্থান আছে,
তো কবরস্থানের পিছনে নারকেল গাছ আছে দুইটা। আমি ভাবলাম যে না, সেখানে গিয়ে আমি বসে থাকি, যখন আব্বা আম্মা ঘুমিয়ে যাবে, আমি যখন দেখবো যে লাইট অফ হয়ে গেছে, এখন তারা আমার জন্য অপেক্ষা করে না, তখন আমি চুপে চুপে বাসায় ঢুকে যাব। তো আমি সেখানে গিয়ে বসলাম কিছুক্ষণ। তো বসার পর রাসেল ভাই মূলত আমার সাথে ঘটনাটা শুরু হয়। তো সেখানে আমি দেখতে পেলাম যে হঠাৎ করে মানে আমি একটা আওয়াজ শুনতে পেলাম, কোনো কিছু বাতাস যদি বয়ে যায় আর যদি কি ফিস ফিস করে আওয়াজ হয়, তখন যে পরিস্থিতি যে হবে জাস্ট ওরকম একটা পরিস্থিতি। তো আমি পিছনে ফিরে তাকাবো, আবার তাকাবো না, যেহেতু মানে বাঁশ ঝাড়ের কাছাকাছি হয়, ওখানটাতে চাঁদের আলোটা পড়ছিল না, জাস্ট ওখানটা অনেক অন্ধকার ছিল এবং কিছু দেখা যাচ্ছিল না। তো আমি ভাবলাম যে না, পিছনের দিকে তাকাবো না, আমি জাস্ট চলে যাব, সামনের দিকে চলে যাব, যেহেতু আমার ভয় করতেছে। আবার ভাবলাম যে না, এখানে কি হচ্ছে আমি একটু দেখি। তো আমি পিছনের দিকে তাকালাম এবং সেখানে আমি একটা ছায়ার মতো দেখতে পেলাম। তো যখন আমি ছায়ার মতো দেখতে পেলাম, তখন আমি কিউরিয়াস হয়ে গেলাম যে না, আসলে এটা কি? এটা কি কোনো গাছের ছায়া, নাকি কোনো মানুষ আমাকে ভয় দেখাচ্ছে আমি ঘর থেকে বের হয়ে যাওয়ার ফলে, নাকি অন্য কিছু আমাকে দেখতে হবে? তো আমি মানে আবার ভয় পাচ্ছিলাম যে সামনে কবরস্থান, বাঁশঝাড়, আমার কি যাওয়াটা ঠিক হবে কিনা আসলে সেটা আমি বুঝতে পারছি না। তো তারপরও আমি সেখানে সামনে সামনে যাচ্ছিলাম, ও যখন অগ্রসর হলাম একটু পর আমি যা দেখলাম যে ওই ছায়াটার মানে উপরের দিকে একটা একটু দুইটা চোখ না, একটা চোখ একদম রক্তের মতো জ্বর করছিল। তো ওটা দেখে আমি মানে হতবাক হয়ে যেতে, আসলে আমি কোথায় যাচ্ছি, আমার তো দিকে যাওয়া উচিত না। মানে আমি চাচ্ছিলাম যাতে আমি অজ্ঞান হয়ে যাই। আমি ভাবছিলাম যে এটা আমি মেনে নিতে পারছিলাম না, আসলে আমি জীবনে কোনোদিন কখনো এরকম কোনো কিছু দেখিনি, যার ফলে এটা আমি বুঝতে পারছিলাম না আসলে আমি এটা কি দেখতেছি। আর তখনই আমি জাস্ট রাসেল ভাই, আমি বুঝতে পারলাম মনে হয় যেন আমাকে ওটা ডাকছে যে তুই এদিকে আস। আর আমিও মনে করতেছি যে আসলে আমার যাওয়াই উচিত। মানে আমি কি বলবো, আমি ওই ছায়াটা আমাকে যা যা করতে বলছে, আমার ইচ্ছে করতেছে যে আসলে আমার ওইটাই করা উচিত। কিন্তু তখনই পাশে আমি আর একটা ছায়া দেখতে পেলাম, জাস্ট সেটা মানে কালো ছিল না। এই প্রথম ছায়া যে ছায়াটা আমি দেখছিলাম সেটা ছিল অনেক কালো, কিন্তু ওই ছায়াটা কালো ছিল না। আচ্ছা, যার ফলে আমি দেখতে পেলাম যে ওই ছায়াটা আমাকে, আমি মানে দেখলাম আর কি, যে বলছে যে তুমি এদিকে এসো না, তোমার এদিকে আসা উচিত না, তুমি এখান থেকে সরে যাও, তুমি এখান থেকে সরে যাও। কিন্তু যখন এই কথাটা ওই মানে অন্য ছায়াটা বলছিল, ওই যে কালো যে ছায়াটা আমি দেখছিলাম, আমি আমি মনে হয় যে আমি নিজে অজ্ঞান গোলাম হয়ে গেছি। মানে আমার মনে হচ্ছে যে ও আমাকে যা বলবে আমার সেটাই করা উচিত। ও যেহেতু আমাকে কবরস্থানের দিকে ডাকছে, আমার কবরস্থানের দিকেই যাওয়া উচিত। ওই যে আর একটা ছায়া আমাকে নিষেধ করছে, এটা আসলে আমি কেয়ার করছিলাম। তো আমি যখন যাব, তো আমি যখন মানে ওই কালো ছায়াটার কথা অনুযায়ী আমি সামনের দিকে আগাতে লাগলাম। আগাতে আমি হঠাৎ করে অনুভব করলাম যে আমার সামনে একটা বাঁশঝাড়। তো বাঁশঝাড়ের সাথে আমি ধাক্কা খেলাম। ধাক্কা খাওয়ার সাথে সাথে রাসেল ভাই, আমি অনুভব করলাম যে যদি কেউ আমার হাত ধরে অথবা আমার ঘাড় ধরে সামনের দিকে ধাক্কা দেয়, তাহলে মানে যেরকমটা ফিল হবে, আমি জাস্ট ওরকম কিছু ফিল করলাম যে আমাকে কেউ আমার এই ঘাড় ধরে ধাক্কা দিয়ে সামনের দিকে যেতে বলতেছে। আচ্ছা, তো তখন আমি হঠাৎ করে আমার মনে হচ্ছে যে না, আমার তো সামনের দিকেই যাওয়া উচিত, আমার তো কবরস্থানের দিকে যাওয়া উচিত না। আর আমি বিশেষ করে রাসেল ভাই দিনের বেলা তো ওই দিকে বেশি যেতাম না, মানে ভয়, কবরস্থান, বাঁশঝাড় এগুলো আমি খুব ভয় পেতাম ছোটবেলা থেকে। আর কখনো এগুলো আমি মানে ওরকম কিছু দেখলে আচ্ছা, কি হলো তারপরে আমি শেষ করি। আচ্ছা, তারপরে এখান থেকে আমি কতক্ষণ যাওয়ার পর আমি মানে দৌড় দিলাম এবং বেহুশ হয়ে গেলাম। এবং ঘরে যাওয়ার পর আমি ওই বেহুশ হয়ে যাওয়ার পর আমার আব্বা আম্মা এসে আমাকে নিয়ে গেলেন। তো তারপর আমার কিছু মনে নেই। সকালবেলা আমার আব্বা আম্মা যা বলছিল যে মানে রাত্রে নাকি আমি অনেক চিৎকার চেঁচামেচি করছি এবং বলছিলাম যে আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। পরে রাসেল ভাই, ওই যে আমার মায়ের সাথে যে প্রবলেমটা আসছে, মানে এখন প্রবলেম বললি আর যাই বলি ওটা তো আছে। তো ওইটা থেকে জানতে পারি যে ওখানে একটা খারাপ জিন ছিল। আর আমি যখন ঘর থেকে বের হয়েছিলাম তখন সাথে সাথে ও নাকি আমার পিছু নিয়েছিল, নিলে যখন গিয়েছি তখনও ডিস্টার্ব করতে, আমি যেখানে ছিলাম সেখানে আমাকে ডিস্টার্ব করছিল এবং উনি থাকার কারণে তেমন কোনো ক্ষতি করতে পারেনি। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য, আপনাকে ধন্যবাদ অনেক। আমরা চলে যাবো আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব, এবং শুরুতে আপনার নামটা একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমি ইমরান হোসেন বলতেছি, জি। পাড়া থেকে আসছি। জি। ঘটনাটা ঘটছিল আমার বাবাকে নিয়ে জি। 2006-7 সালে। তখন আমি ক্লাস 8 বা 9-এ পড়ি। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জি। তো আমার বাবা প্রায় সময় রাত করে বাজার থেকে বাড়িতে ফিরতেন। তো একদিন প্রতিমধ্যে
বাবা দেখতে পেলেন যে রাস্তা থেকে পানি উঠতেছে। হুম। তিনি বললেন, চিন্তা করলেন যে আকাশে কোনো মেঘ নাই, কোনো বৃষ্টি হয় নাই, তো পানি আসলো কোথা থেকে। এটা ভাবতে ভাবতে উনি খেয়াল করলেন যে পানি বাড়তে শুরু করতেছে, হাঁটু সমান পানি, পানি থেকে হাঁটু থেকে তারপর কোমর সমান পানি, তারপর আস্তে 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 বুক বরাবর পানি হয়ে গেল। তো এই ঘটনার পর বাবা চিন্তা করতে লাগলেন যে আসলে পানি আসলো কোথা থেকে এবং এত পানি কোথা থেকে আসলো। তো তিনি খেয়াল করলেন যে পানিতে স্রোত হচ্ছে, হালকা হালকা স্রোত হচ্ছে, সাথে ছোট ছোট ঢেউ। উনি ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন যে আসলে কি ঘটতেছে কি ঘটতেছে। উনি বুঝতে বুঝতে দেখলেন যে আপনার সমুদ্রের মতো যেমন ঢেউ হয় বড় বড়, ওইরকম ঢেউ শুরু হয়ে গেছে। তো উনি তৎক্ষণাৎ কিছু বুঝতে না পেরে কি করলেন, আপনার কি যেন সূরাটার নাম ভুলে গেছি, আচ্ছা সেটা বলতে হবে না, আপনি আপনার ঘটনা আয়াতুল কুরসি সূরাটা উনি জোরে জোরে পাঠ করতে লাগলেন এবং সাথে সাথে দেখলেন যে পানি যা কিছু ছিল সবকিছু হাওয়া হয়ে গেছে। এরপর তিনি দেখলেন যে রাস্তার দুই পাশে যে বাগানগুলো ছিল, ছোট ছোট সুপারি গাছগুলো ছিল, ওগুলাতে ছোট্ট খাট্ট একটা ঝড়ের মতো তৈরি হচ্ছে, মানে যেন কে যেন গাছগুলোকে নাড়াচ্ছে, খুব জোরে জোরে নাড়াচ্ছে। তো বাবা যেহেতু আগে সমুদ্রে কাজ করতেন, উনি ভয় পাননি। উনি চিৎকার করে বললেন, কে তুই, সাহস থাকলে সামনে এসে দেখা। কিন্তু ঝড়গুলো থেমে গেল। এরপরে এক গাছ থেকে আরেক গাছ, এক গাছ থেকে আরেক গাছ নড়তে লাগলো জোরে জোরে। তখন বাবা একটু হালকা ভয় পেলেন। উনি কি করলেন, আমাদের বাড়ির যে 3 রাস্তা ছিল ওই 3 রাস্তা পার হয়ে রাস্তার পশ্চিম পাশে চলে আসলেন এবং ঝড়টা ওনার পিছনে মানে বইতেছিল। এরপর বাবা ঘরে আসলেন, আমি তখন পরের টেবিলে বসে রয়েছিলাম। তো বাবা বলতেছে, রাত্রে একা একা বাইরে যাস না, গেলে আমাকে ডাক দিস। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফেসবুকে যারা লিখছেন তার মধ্যে আছে, আমি টুইটার দিয়ে শুরু করি। ওকে, আমাদের সঙ্গে আছেন অনেকেই আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সাকিব, এছাড়াও আছেন রিফাত বাবা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এবং 3টা পর্যন্ত ভূত পড়া যায় কিনা সেটা তিনি বলেছেন। আমাদের